ঘটনাটির সময়কাল 1998 সালের শুরুর দিকে। ওই সময়ে এই রাফি ভাইয়ের বাবা উনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম গ্রামে একটি এনজিওতে কর্মরত ছিলেন। তো ওখানে একটা ভাড়া বাসাতে থাকতেন। তো যে বাসায় থাকতেন ওই বাসাটা ওয়াল করা ছিল, বাট উপরে টিন শেড। আর ওইখানে আসার পর আর একটা পরিবারের সাথে ওনাদের খুব ভালো সম্পর্ক হয়। সেই পরিবারটা আর্থিকভাবে খুব দৈন্যদশায় ছিল। ওই পরিবারে আপন দুই ভাই বোন ছিল, একজনের নাম শাহজাদা আর একজনের নাম পারুল। তো এই যে পারুল আন্টি, এই পারুল আন্টি মাঝে মাঝে এসে রাফি ভাইয়ের আম্মুকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন, টুকটাক হাতের কাজ করে দিতেন। তাতে করে এই রাফি ভাইয়ের আম্মুর বেশ উপকার হতো। আর ওই সময় রাফি ভাই তো ছোট, রাফি ভাইকেও বেশ কিছু কাজে সহযোগিতা করতেন। যেমন রাফি ভাই নিজে নিজে ভালো করে গোসল করতে পারতেন না, রাফি ভাইকে গোসল করিয়ে দিতেন, শরীর মুছে দিতেন। তো এই কাজগুলো কিন্তু পারুল আন্টি করতেন। শুরুতে সবকিছু ঠিকঠাকই চলছিল। একদিন হয় কি, রাফি ভাইকে গোসল করানোর জন্য দুপুরের দিকে ওই বাড়ির উঠোনের এক পাশে যে কলপার ছিল সেই কলপারে নিয়ে গেছে এই পারুল আন্টি। উনি কল চাপছেন, পানিটা একটা বালতির মধ্যে পড়ছে, এরপর মগ নিয়ে পানি নিয়েছেন মগে, আর এরপর রাফি ভাইকে গোসল করিয়ে দিচ্ছেন। তো কিছুক্ষণ চলার পর হঠাৎ করে হয় কি, এই পারুল আন্টি উনি ওই বাড়ির চালের দিকে তাকায়। তাকানোর পর উনি হাসতে থাকেন। হঠাৎ করেই উনি অন্যমনস্ক হয়ে এভাবে হাসছেন। এই জিনিসটা রাফি ভাই দেখেছেন। রাফি ভাই দেখার পর পারুল আন্টিকে বলছেন যে, ও আন্টি কি দেখো, হাসো কেন? তখন পারুল আন্টি বলছে, দেখো দেখো চালের উপর কি বিশাল একটা অজগর সাপ। এই কথা আবার বারান্দায় বসা রাফি ভাইয়ের আম্মু শুনেছেন। উনি বলছেন, হ্যাঁ রে পারুল, দিন দুপুরে সব কি বলিস, চালের উপর বিশাল একটা অজগর সাপ মানে? বলে, হ্যাঁ হ্যাঁ দেখেন না, চালের উপর বিশাল একটা অজগর সাপ। এই কথা শোনার পর রাফি ভাইয়ের আম্মু বারান্দা থেকে উঠোনে নেমে এসে উনি ঘুরে তাকিয়েছেন চালের উপরে অজগর সাপ আছে কিনা সেটা দেখার জন্য। উনি দেখে পারুল আন্টির উপর খুব বিরক্তই হন। উনি বলেন যে, হ্যাঁ রে পারুল, রাফিকে তুই গোসল করাচ্ছিস, এসব অজগর সাপের ভয় দেখাচ্ছিস, ছোট মানুষ ভয় পাবে না? এরকম দুষ্টামি করতে হয় নাকি? তখন পারুল আন্টি বলছে, না না, সাপ আছে তো, আমি দেখছি তো সাপ আছে। তখন এই কথাটার উত্তর দেন নাই রাফি ভাইয়ের আম্মু। উনি বিরক্ত হয়ে আবার বারান্দায় উঠে যান। উনি ভাবছেন যে পারুল আন্টি মজা করেছেন। তো এই ঘটনা এ পর্যন্তই। ওই সময় কেউ আর সাপটাপ দেখে নাই, শুধু পারুল আন্টি হয়তো বা দেখেছেন। এর কয়েকদিন পরে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। বিকেলবেলা ওই গ্রামের বেশ কিছু ছেলেপেলে একটা মাঠে খেলাধুলা করছিল। মাঠের এক পাশে বেশ জঙ্গলের মতো জায়গা রয়েছে, আর তার অন্য পাশ যেগুলো রয়েছে সেখানে কৃষি জমি। সন্ধ্যার আগ দিয়ে কৃষকরা কাজ করে ওই দিক দিয়েই যে যার বাড়িতে ফেরত যেতেন। তো সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে সবাই দেখে ভয়ঙ্কর এক অজগর সাপ, বিশাল আকৃতির মোটা অজগর সাপ। এই সাপটা মাঠের কোনো এক পাশ থেকে উঠে এসে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। আচমকা এরকম ভয়ঙ্কর একটা সাপ যখন সবাই দেখেছে, সবাই তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে। কে যাবে ওই সাপ মারতে বা সাপের কাছে? সবাই আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেছে, কারণ এই সাপ মারা এটা মোটেও সহজ কাজ নয়। বড় বড় মানুষ যারা ছিলেন তারাও দৌড়ঝাঁপ শুরু করেছেন সাপ দেখে। সাপ সাপ করে চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। আর ওই সাপটা কিন্তু খুব ধীর গতিতে আস্তে 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 ওই জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। তো এরকম চিৎকার চেঁচামেচি যখন হচ্ছে, কোত্থেকে যেন এই পারুল আন্টি চলে আসে। উনি কি করেছেন, এসেই একটা মাঝারি সাইজের একটা গাছ থেকে একটা শক্ত ডাল ভেঙেছেন। ডাল ভাঙার পর ওই ডালের যে পাতাগুলো ছিল পাতাগুলো ছাড়িয়েছেন। ডালের সামনের অংশ একটু চোখা ছিল। উনি কি করেছেন, সোজা ওই সাপ বরাবর এগিয়ে গেছেন। এগিয়ে যাওয়ার পর সাপের যে পেটের অংশ আছে, ওই পেটের অংশে ওই যে লাঠিটা ছিল এটা দিয়ে আঘাত করেছেন। আর যখনই আঘাত করেছেন তখন ঘটে আরো একটা ভয়ঙ্কর ঘটনা। লক্ষ লক্ষ সাপের বাচ্চা কিলবিল করতে করতে পুরো মাঠে ছড়িয়ে পড়ে। এটা সবাই দেখছে, আর সবাই তো দৌড়াদৌড়ি শুরু করছে। একটু আগেও যারা দূর থেকে দেখছিল তাদের কাছেও সাপ কিলবিল করতে করতে চলে আসে।
পুরো মাঠ ছড়িয়ে পড়েছে। শুধু তাই না, আশেপাশের যেই ফসলের ক্ষেত ছিল সেটাতেও ছড়িয়ে পড়েছে। মানে এমন একটা অবস্থা, লোকজন যাবে কোথায়? আর হঠাৎ করে দেখা যায় এই সাপটা আর নাই, সাপও নাই, সাপের বাচ্চাগুলো কিলবিল করছিল সেগুলোও নেই। আর পারুল আন্টি উনি বেশ স্বাভাবিকভাবেই উনি ওনার বাড়িতে চলে গেছেন। তো এই ঘটনা যখন ঘটে চতুর্দিকে হই হট্টগোল পড়ে যায়। সবাই তো এটা দেখেছে, ছোট বড় সবাই এই ভয়ঙ্কর দৃশ্য নিজের চোখে দেখার পর সবাই আতঙ্কিত হয়ে গেছে। এ কি দেখলাম, এত বড় ভয়ঙ্কর অজগর সাপ এই গ্রামে কিভাবে আসবে? এখানে তো আসার কথা না। তো এটা নিয়ে সবাই যখন আলোচনা করছিল, সেই সাথে এটাও আলোচনা করছে, আচ্ছা এই যে পারুল একটা ভীতু প্রকৃতির মেয়ে, যে কিনা মশামাছি দেখলেও ভয় পায়, মশামাছিও মারতে পারে না সহজে, এই মেয়ে কিভাবে এই সাপের দিকে এগিয়ে গেল যখন সবাই দৌড়াদৌড়ি করছিল? সে কিভাবে একদম বিনা দ্বিধায় এগিয়ে গিয়ে সাপের পেট বরাবর আঘাত করলো? এটা কিভাবে সম্ভব? তখন তো সবাই চিন্তা করে যে এই পারুলের সাথে জিন টিন আছে নাকি। তো সবাই এটা আলোচনা করছে, কিন্তু বিষয়টা সবাই আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। এর কয়েকদিন পর থেকে পারুল আন্টির মধ্যে বেশ কিছু পরিবর্তন দৃশ্যমান হতে থাকে। আগের পরিবর্তন দৃশ্যমান হয়নি, তবে এবার দৃশ্যমান হতে থাকে। সেটা হচ্ছে যে পারুল আন্টি অধিকাংশ সময় আনমনা হয়ে থাকতেন, কারোর সাথে খুব একটা কথা বলতেন না, চুপচাপ এক জায়গায় বসে থাকতেন, আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তো এরকম চলছিল আর কি। আর এর ভিতরে আরো সমস্যা দেখা দিল, হঠাৎ হঠাৎ পারুল আন্টি হারিয়ে যেতেন। সকালবেলা ওনার খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি কোথায় গেলেন, কি হয়েছে না হয়েছে কিছু জানা যাচ্ছে না। সন্ধ্যার দিকে উনি ফেরত আসতেন। তাকে যখন জিজ্ঞেস করা হতো যে তুমি কোথায় গেছিলা, উনি বলেন কই না তো, আমি তো সকালবেলা বের হয়েছিলাম, আমি তো আসি, এই আশেপাশেই তো আসি, আমি তো কোথাও যাই নাই। তো ওনার কাছ থেকে কোনো কথা বের করা যেত না যে আসলে ঘটনাটা কি। আর যেহেতু ওনার পরিবার অত্যন্ত দরিদ্র ছিল, হুজুর কবিরাজের কাছে যে দৌড়ঝাঁপ করবেন এই ব্যাপারটাও আসলে ওনাদের সাধ্যের বাইরে ছিল। অর্থাৎ এটা করতে গেলেও তো টাকা পয়সা খরচ হবে। ওনারা দেখছিলেন যে ঠিক হয়ে যাবে, হয়তোবা কবে ঠিক হয় এই অপেক্ষায় ছিলেন। এখানে অগ্রণী ভূমিকা পালন করেন এই রাফি ভাইয়ের পরিবার। যখন দেখলেন যে এই পারুল আন্টির এই সমস্যা, তখন ওনারা এই বিষয়ে একটা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। পারুল আন্টির মা বাবার সাথে কথা বলেন। আর পারুল আন্টির যে বড় ভাই শাহজাদা, এই শাহজাদা আঙ্কেলকে যখন বলা হয় যে তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, তখন ওনাদের পার্শ্ববর্তী একটা গ্রাম থেকে এক ওঝাকে ডেকে নিয়ে আসা হয়। জিন ভূত তারা নয়, উনি বেশ সিদ্ধহস্ত ছিলেন বলে শোনা যায়। উনি পারুল আন্টিকে ভালো করে দেখেন, দেখার পর উনি ওনার মতো করে বেশ কিছু কাজ করার চেষ্টা করলেও কোনো কিছুই নাকি বুঝতে পারেন না। উনি বলেন যে আমি 2টা দিন পরে আসি, এর ভিতরে কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করি, তারপর কাজ করব। 2 দিন পর উনি আসেন, এসেই এই শাহজাদা আঙ্কেলকে বলেন তুমি এক্ষুনি যাও, 2-1 দিন আগে মাটি দেওয়া হয়েছে কোন লোককে, এমন লোকের কবরের কিছুটা মাটি নিয়ে আসো, আর একটা পরিষ্কার বোতল নিয়ে আসো। বোতলের মুখটা যেন খুব ভালো করে লাগানো যায়, তার ক্যাপটাও কিন্তু ওই রকম হতে হবে। আর ক্যাপ যদি নাও থাকে সমস্যা নাই, আমার কাছে ছিপি আছে, আমি ছিপিটা আমার মতো করে তৈরি করে নিয়ে যা কাজ করার করব। তো এরপর পারুল আন্টিকে একটা গন্ডির মধ্যে বসিয়ে ওই ওঝা উনি ওনার রুকিয়া শুরু করে দেন। তো উনি যখন রুকিয়া শুরু করেছেন, ওনার হাতে একটা ঝাড়ু ছিল। তো ঝাড়ুটা আস্তে আস্তে এই পারুল আন্টির গায়ে উনি টাচ করাচ্ছিলেন। এতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। এই ঘটনা কিন্তু গ্রামবাসী অনেকেই দেখছে। যখনই ওই ওঝা তার হাতের ঝাড়ু দিয়ে পারুল আন্টির শরীরে টাচ করছিলেন, তখন মনে হচ্ছিল পারুল আন্টির শরীরটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে। ঠিক যেমনটা কোনো বেলুনের মধ্যে বাতাস ঢোকানোর পরে হয়, বা চুপসে যাওয়া কোনো বলের মধ্যে আমরা যখন বাতাস ঢোকাই আস্তে আস্তে ফুলতে থাকে, মনে হচ্ছে পারুল আন্টি
উনি এভাবে ফুলে যাচ্ছেন, অথচ পারুল আন্টি ছিলেন খুবই জীর্ণ শীর্ণ, ফর্সা সুন্দর মতো একজন মেয়ে। হঠাৎ করে উনি এইভাবে ফুলে যাচ্ছেন, বিষয়টা দেখে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, আতঙ্কিত হয়ে পড়ে যে এটা কি হচ্ছে, ফুলতে ফুলতে আবার ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে যাবে না তো। কবিরাজ উনি বলছেন যে আপনাদের ভয়ের কোনো কারণ নাই, আপনারা নিশ্চিন্তে থাকেন, দেখেন কি হয়। তো কবিরাজ তো কাজ চালিয়ে যাচ্ছেন, অনেক চেষ্টা করছেন, কিন্তু জিন আর হাজির হয় না। তো উনি তো ওনার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, একটা পর্যায়ে হাল ছেড়েই দেবেন এমন একটা অবস্থা, হঠাৎ করে পারুল আন্টির শরীরের মধ্যে জিন এসে হাজির হয়। জিন যখন এসে হাজির হয়েছে, তখন পারুল আন্টি তো গোংরাতে শুরু করেছেন। এগুলো কিন্তু এই যে রাফি ভাই উনিও দেখছিলেন। যখন ওই কবিরাজ পারুল আন্টিকে জিজ্ঞেস করেন, অর্থাৎ পারুল আন্টির ভিতরে থাকা জিনকে জিজ্ঞেস করেন, তুই কে, কেন এই মেয়ের কাছে এসেছিস, তখন এই জিনটা তেমন কোনো উত্তর দেয় না, শুধু এটাই বলে, ওকে আমার ভালো লাগছে, ওকে আমি বিয়ে করবো, ওকে আমি নিয়ে যাব। তখন ওই ওঝা বলে, এই কথা আর একটা বারও মুখ দিয়ে বের করবি না, তুই কি যাবি না অন্য ব্যবস্থা করব। তখন বলে আমি যাব না। তখন ওই ওঝা বলে, তোকে আমি আর জিজ্ঞেসও করব না, এখন আমার কাজ আমি করব। তখন ওই যে বোতলটা ছিল না, ওই বোতলটা উনি শাহজাদা আঙ্কেলকে দেন, বলে শাহজাদা তুমি এখনই এই বোতলটা প্রায় ভর্তি করে পানি নিয়ে আসো, অল্প একটু জায়গা ফাঁকা থাকবে। তো শাহজাদা আঙ্কেল পাশের কল থেকে পানি ভরে নিয়ে আসেন। ভরে নিয়ে আসার পর একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে এই পারুল আন্টির যে মাথার অংশ, এই মাথার অংশটা এই বোতলের যে মুখ, এই মুখের কাছে নিয়েছেন চেপে ধরে, আর বলছেন এক্ষুনি এটার ভিতরে ঢোক। আর তখন পারুল আন্টির শরীরের ভিতর থেকে জিনটা বলছে যে এত ছোট জায়গা আমি ঢুকতে পারছি না। তখন ওই ওঝা বলছেন, তোকে এইটার মধ্যেই ঢুকতে হবে, এখনই ঢোক, তা না হলে কিন্তু এখনই তোকে জ্বালায় শেষ করে ফেলবো। সকলের চোখের সামনে ঘটে এক অদ্ভুত ঘটনা, যেটা রাফি ভাই নিজেও ওখানে দাঁড়িয়ে থেকে দেখেছেন। সবাই দেখে যে হঠাৎ করে পারুল আন্টি নিস্তেজ হয়ে পড়ে গেলেন, আর এরপর ওঝা কি করলেন, একটা ছিপি দিয়ে ওই বোতলের মুখটা লাগিয়ে দিলেন। ওর ভিতরে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে, ব্যাঙের বাচ্চা, ব্যাঙাচি আমরা যেটাকে বলি, এই ব্যাঙাচি যখন ছোট থাকে তখন কিন্তু লেজ থাকে, আস্তে আস্তে বড় হওয়ার পর লেজ পড়ে যায়। কালো কালো ব্যাঙাচিগুলো আমরা পুকুরে সাঁতার কাটতে দেখি। তো ওই রকম ব্যাঙাচি গোছের কিছু একটা, ব্যাঙাচি না তবে ব্যাঙাচির মতো কিছু একটা ওই পানির মধ্যে সাঁতার কাটছে। তখন এই ওঝা উনি এই শাহজাদা আঙ্কেলকে এই বোতলটা দিয়ে বলেন, শাহজাদা তুমি এক্ষুনি পাশের নদীতে যাবা, নদীর যেই জায়গাটা গভীর ওই জায়গাতেই নামতে হবে, তবে ওই জায়গাটা এতটা গভীর না যে তুমি অতল গহ্বরে হারিয়ে যাবা। তুমি যাও, লোক নিয়ে যাও, নৌকায় করে ওই জায়গায় যাও, তোমাকে এই কাজটা করতে হবে, ডুব দিয়ে তুমি এইটার তলদেশে পৌঁছাতে পারবা, খুব একটা সমস্যা হবে না। আর তলদেশে পৌঁছানোর পর এই বোতলটা মাটির নিচে গেড়ে দিবা, গেড়ে দিয়ে দ্রুত উপরে উঠে আসবা, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো শাহজাদা আঙ্কেল সাথে সাথে বোতলটা নিয়ে পার্শ্ববর্তী যে নদী, সেই নদীর কাছে যান। যাওয়ার পর নৌকা নিয়ে, যেখানটা গভীর আর কি, নদীটা অতটা গভীর ছিল না, কিন্তু যেই অংশটাকে ওনারা একটু গভীর মনে করেন ওই জায়গাতে যান। যাওয়ার পর এই শাহজাদা আঙ্কেল ওই বোতলটা নিয়ে পানির নিচে ডুব দেন। ডুব দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই উনি ওইটা পানির একদম নিচে, যেখানে একদম তলা রয়েছে আর কি, মাটি রয়েছে, সেই জায়গাতে উনি ওই বোতলটা পুঁতে দিয়ে উপরে উঠে চলে আসেন। এরপর তো আল্লাহর রহমতে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আর যখন ওই জিনটা বোতলের মধ্যে ঢুকে গিয়েছে, আস্তে আস্তে কিন্তু পারুল আন্টিও ওনার দেহের স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছেন। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে উনি স্বাভাবিক হয়ে যান, ওনার শরীরে যে ফোলা ভাবটা কমে একদম স্বাভাবিক হয়ে যান। এরপর থেকে পারুল আন্টি স্বাভাবিক আচার আচরণ করছিলেন। পারুল আন্টিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে তুমি এই যে সাপ দেখো, এটা সেটা দেখেছো বিভিন্ন সময়, ঘটনাটা কি? উনি জানিয়েছিলেন যে এগুলো দেখে আসলে উনি কোনো ভয় টয় পান না, কেননা এটা কি এটা উনি জানতেন। আর
এই জিনটা তাকে তাদের দেশে বেশ কয়েকবার নিয়ে গিয়েছে। সেখানে নাকি বিশাল প্রাসাদ রয়েছে, সেই প্রাসাদের মধ্যে সবকিছু স্বর্ণের তৈরি, চেয়ার টেবিল থালা বাসন সবকিছু স্বর্ণের তৈরি। এই জিনটা নাকি খারাপ না, ভালোই। আর বিভিন্ন সময় তাকে ওখানে থেকে যাওয়ার অনুরোধ করেছেন, কিন্তু উনি বলেছেন যে না, ওনার মা বাবা আছে, ভাই আছে, ওনার ওই গ্রামীণ জীবনই ভালো লাগে, ওনার এটা ভালো লাগে না। এরপর আবার তাকে দিয়ে গিয়েছে। তো এভাবেই চলছিল। এরপর তো যেটা হলো, সেই জিনকে বন্দি করে ফেলা হলো। এরপরে বেশ কিছু বছর কেটে যায়, পারুল আন্টিও স্বাভাবিক ছিলেন, সবকিছু ঠিকঠাকই ছিল। তো ওই গ্রামে একটা পরিত্যক্ত ভবন ছিল, অনেক পুরনো একটা ভবন, যেখানে কেউ থাকতো না। ওই ভবনের মধ্যে একটা জাম্বুরা গাছ ছিল। ওই জাম্বুরাটা নাকি অনেক মিষ্টি, খুব সুস্বাদু ছিল। অনেকেই জাম্বুরা পাকলে সেই জাম্বুরা আনতে যেত। এমনকি রাফি ভাই নিজেও ওই গাছে জাম্বুরা খেয়েছেন। তো যখন ওখানে অনেকের মধ্যে এই পারুল আন্টিও গিয়েছেন, শাহজাদা আঙ্কেলও গিয়েছেন, তখন নাকি ওই গাছে থাকা জিন সে এই পারুল আন্টির পিছু লাগে। তারপরে এই ঘটনা ঘটে। বেশ কিছু বছর পর ওই গ্রামেরই 18 থেকে 20 বছর বয়সী একটা ছেলে, তার নাম হচ্ছে সোহেল, মানে ওই সময় তার বয়স 18 থেকে 20 বছর ছিল। এই সোহেল অজ্ঞান অবস্থায় জাম্বুরা গাছের নিচে পড়ে থাকে। অন্যরা যখন জাম্বুরা কুড়াতে গিয়েছে বা পাড়তে গিয়েছে, তারা তখন সোহেলকে এই অবস্থায় পায়। তাকে তো ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পর সোহেলের মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাবার একটা রোগ দেখা যায়। মাঝে মাঝে সে অজ্ঞান হয়ে যেত। তখন চিন্তা করা হলো যে কি ব্যাপার, ও মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় কেন? জাম্বুরা গাছের নিচে যাওয়ার পর সে অজ্ঞান হয়ে গেল। আগে তো এরকম সমস্যা ছিল না, তারপর থেকে এরকম অজ্ঞান হচ্ছে। সেই ওঝাকে ডেকে নিয়ে আসা হয়, যেই ওঝা পারুল আন্টিকে চিকিৎসা করেছিলেন। সেই ওঝা এসে যখন রুকিয়া শুরু করেছেন, তখন একটা পরী এসে সোহেল ভাইয়ের উপরে ভর করে। সে জানায় যে সে ওই জাম্বুরা গাছে থাকে, আর পূর্বে এই পারুল আন্টিকে আসর করা যে জিনটা, সেটা নাকি তার ভাই। তার ভাইকে আটকানো হয়েছে, এই জন্য সে প্রতিশোধ নেওয়ার জন্য এই সোহেল নামের ছেলেটাকে ধরেছে। মূলত পারুল আন্টি যখন ওদিকে গিয়েছিলেন, তখন ওই জিনটা তার পিছু নিয়েছে, আর এবার এই সোহেলের পিছু নিয়েছে ওই জিনের বোন, প্রতিশোধ হিসাবে এই সোহেলকে নাকি হত্যা করবে। ওঝা তখন আর কোনো কাল বিলম্ব করেন নাই যে তুই যাবি কি যাবি না, তোর ভাইকে মুক্তি দেবো কি দেবো না, কোনো কথা নাই। উনি ঠিক আগের পদ্ধতিতে, আগে যেভাবে পারুল আন্টির শরীর থেকে জিনটাকে বন্দি করেছিলেন, ঠিক সেভাবেই একই পদ্ধতিতে উনি বোতলবন্দি করে ফেলেন। আর এবারের দায়িত্বটাও ওই শাহজাদা আঙ্কেলকেই উনি দেন, যেহেতু আগের বার ওই কাজটা উনি করেছিলেন, অভিজ্ঞতা তো আছেই। শাহজাদা আঙ্কেল ওই বোতলটা নিয়ে একই জায়গায় মাটির নিচে পুঁতে দিয়েছিলেন। এরপর সোহেল ভাইও একদম স্বাভাবিক হয়ে গেছিলেন। কিছু বছর আগেও এই রাফি ভাই, উনি যখন ওই গ্রামে বেড়াতে গিয়েছিলেন, ওনারা পারুল আন্টির সাথে দেখা করেছিলেন। পারুল আন্টি উনি বর্তমানে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ। উনি 3 সন্তানের জননী। ওনার সাথে এরপরে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আর এই যে সোহেল ভাই, উনি যে কোথায় আছেন এটা অবশ্য রাফি ভাই জানাতে পারেননি, হয়তোবা উনি অন্য কোনো গ্রামে চলে গেছেন বা চাকরি নিয়ে অন্য কোথাও চলে গেছেন। সোহেল ভাইয়ের অবস্থান সম্পর্কে উনি নিশ্চিত হতে পারেন নাই। প্রিয় লিসেনার্স, দুবাই শহর কত আলোক উজ্জ্বল একটি শহর, ঝলমলে শহর, আকাশচুম্বী অট্টালিকা। এই দুবাই শহরে গেলে হর হামেশাই দেখা যায়। বিশাল এই অট্টালিকা, এই আলো ঝলমলে শহরে কতই না মানুষের বুক ফাটা আর্তনাদ এখানে রয়েছে। কত মানুষের ঘাম রক্তে ভিজে রয়েছে এই বিশাল বিশাল অট্টালিকার প্রতিটি ইট। কত মানুষের জীবন এখানে চলে গিয়েছে তা কি আমরা জানি? তার পরিবাররাও জানে না যে এই মানুষদের কি হয়েছে। আধুনিক দাসত্ব, এটা বর্তমানে দুবাইতে গেলে
বোঝা যায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আবু বকর। ওনার বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের বুড়িকান্দি গ্রামে। উনি বর্তমানে দুবাইতে রয়েছেন। দুবাইয়ের ফার্স্ট সিকিউরিটি গ্রুপে উনি কর্মরত রয়েছেন। উনি ওনার এক রোমহর্ষক অভিজ্ঞতা শেয়ার করেছেন, যে অভিজ্ঞতা আসলে আপনারা শোনার পর নিজেরাই অনুধাবন করতে পারবেন ভয়ের ঘটনার পেছনে আরো কত মর্মস্পর্শী ঘটনা রয়েছে। চলুন শুরু করি ঘটনাটি। আজ থেকে প্রায় 14 বছর আগে সমুদ্র তীরবর্তী এই পাম জুমেরা নামক যে জায়গাটা রয়েছে, সেখানে একটি বিশাল অট্টালিকা নির্মাণের কাজ শুরু হয়। এই কাজটি যখন শুরু হয় তখন এই জায়গার যিনি মালিক, যার কাছে বিক্রি করেছিলেন, তিনি কিছু কথা গোপন করেছিলেন। অন্য লোক যখন কেনে আর এখানে বিশাল একটা প্রজেক্ট হাতে নেয়, তখন উনি স্বপ্নে দেখেন যে এখানে কিছু জিনেদের আবাসস্থল রয়েছে। তারা অত্যন্ত শক্তিশালী মারিদ প্রজাতির জিন। তারা জানায় যে বহু বছর ধরে তারা এখানে আছে, এখানে যে কাজ হচ্ছে এতে তাদের কোনো আপত্তি নাই, তারা চলে যাবে, কিন্তু শর্ত রয়েছে। তা হচ্ছে 2 মানুষকে নাকি বলি হিসাবে দিতে হবে। তো যিনি এই স্বপ্ন দেখেছেন, যিনি মালিক এই প্রজেক্টের, তিনি ছিলেন আরবি, অর্থাৎ একদম আরবি ভাষায় উনি পারদর্শী। শুধু এটা নয়, উনি একদম নেটিভ অ্যারাবিয়ান। উনি এই বিষয়গুলো এরকম পাত্তাই দেন নাই। জানতেন যে আরবের বিভিন্ন জায়গায় এরকম ফাঁকা জায়গা টাগা আছে, সেখানে জিনেদের আখড়া আছে। তাই বলে কি বিশাল বিশাল অট্টালিকা হবে না? $1 বিলিয়ন প্রজেক্ট স্বপ্ন দেখে উনি বাদ দিয়ে দিবেন? আর 2 মানুষকে বলি দিতে হবে, উনি মেনে নেবেন? উনি এটা মেনে নিতে পারলেন না। উনি এগুলোতে পাত্তাই দিলেন না, উনি কাজ শুরু করে দিলেন। কাজ যখন শুরু হয় তখন সময়টা ছিল গ্রীষ্মকাল, অর্থাৎ দুবাইয়ের গ্রীষ্মকাল। দুবাইয়ে কিন্তু খুব মাত্রাতিরিক্ত টেম্পারেচার থাকে। ওই সময়ে এত গরম থাকে, অর্থাৎ গ্রীষ্মকালে এত গরম থাকে, অনেক মানুষই কিন্তু হিট স্ট্রোক করে মারা যায়। কাজ যখন শুরু হয় তখন এই গ্রীষ্মকালেই 20 জন মানুষের মতো মারা যায়। তবে সবার মৃত্যুই দেখে মনে হচ্ছিল স্ট্রোক করে হয়েছে। তাই এটা নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা তারা করেন নাই, কারণ এরকম হরহামেশাই দুবাইতে হয়। আর যারা কন্ট্রাক্টরের কাজ করেন, তারা বিভিন্ন কোম্পানি থেকে লেবার নিয়ে আসেন, শ্রমিক নিয়ে আসেন। কেউ রডের কাজ করে, কেউ ঢালাইয়ের কাজ করে, কেউ ইলেকট্রিক কাজ করে। যে যেই কাজে দক্ষ সে সেই কাজ করে। আর এক একটা কাজ করার জন্য আলাদা আলাদা কোম্পানি রয়েছে, তাদের সাথে চুক্তি করা হয়, তাদের শ্রমিক এসে কাজগুলো করে দেয়, তাদের ইঞ্জিনিয়ার থাকে, ফোরম্যান থাকে, এভাবে কিন্তু কাজ হয়। যে মানুষগুলো মারা গেল এদের মধ্যে বাংলাদেশি ভাইরা ছিলেন, ইন্ডিয়ান ভাইরা ছিলেন, পাকিস্তানি ভাইরা ছিলেন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, এরকম বিভিন্ন দেশের ভাইরাও কিন্তু সেখানে ছিলেন। তো তাদের মৃত্যুগুলো আপাতত দৃষ্টিতে কারো মধ্যে ভয়ের উদ্রেক করে নাই। তো এর কিছুদিন পর, অর্থাৎ দ্বিতীয় বছর, শীতকাল যখন আসে, শীতকালে কোনো ধরনের কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শীতকাল ঠিকঠাক মতোই কাজ হয়। ওখানকার কাজগুলো কিন্তু অনেক দ্রুত হয়, আস্তে আস্তে কাজ হয় না, অনেক দ্রুততার সাথে কাজগুলো আগাতে থাকে। 24 ঘন্টা কাজ চলতে থাকে। 8 ঘন্টা করে এক একজন ডিউটি করে চলে যায়, আবার আরেক গ্রুপ আসে, সেই গ্রুপ চলে যায়, আরেক গ্রুপ আসে, এইভাবে কিন্তু 24 আওয়ার্স কাজ সেখানে চলতে থাকে এবং প্রত্যেক দিনই কাজ চলতে থাকে। দ্বিতীয় বছর যখন কাজ চলমান ছিল, আবার গ্রীষ্মকাল এসেছে, তখন কয়েকজন মানুষ রেস্ট এরিয়া থেকে হারিয়ে যায়। কাজ করার পর বিশ্রামের জায়গা রয়েছে, যেটা রেস্ট এরিয়া বা রেস্টিং এরিয়া বলে, ওখানে, সেখান থেকে হারিয়ে যায়। এভাবে হারিয়ে যাবার মধ্যেই যে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়। এই মানুষগুলো যে কোথায় গেছে তারও কোনো খোঁজ খবর পাওয়া যায় না। সিসিটিভি ফুটেজেও তাদের আর কোনো দেখা মেলে না। কিছু মানুষ ওই এরিয়াতে যারা বিশ্রাম নিচ্ছিলেন
তাদের ভাষ্য অনুযায়ী তারা বলেছেন যে কোনো এক অদৃশ্য শক্তি এদের গলা চেপে ধরে শূন্যে তুলে ফেলে, তখন তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তবে কাউকে তারা দেখেনি, শূন্যে তুলে ফেলে আবার ছেড়ে দেয়। তো এটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন শ্রমিকরা আতঙ্কিত হয়ে যায়, আর সেটা হওয়াটাই স্বাভাবিক, তারা কাজ করতে আসতে চায় না। এরপর অল্প কিছুদিন কাজ বন্ধ থাকে। ওই সময় কাজ যে হয়নি তা কিন্তু না, কিছু কাজ যারা আরবি অর্থাৎ অ্যারাবিয়ান যারা, তারা কিছু কাজ করেছিলেন তাদের রিলেটেড যে কাজগুলো, কিন্তু ভারী ভারী কাজ যেগুলো, সেই কাজগুলো অল্প কিছুদিন বন্ধ থাকার পর আবার শুরু হয়। কাজ কিন্তু থামানো হচ্ছিল না, কিন্তু যখন এই ধরনের সমস্যাগুলো শুরু হয়েছে তখন এই যে মালিক, উনি কোথা থেকে একজন রাকিকে ধরে নিয়ে আসছেন, ওখানকার যে ওঝা কবিরাজ আছে এরকম কাউকে, উনি আসার পর নাকি ওখানে বেশ কিছু জিনকে বন্দি করে ফেলেন এবং বন্দি করে ওখানকারই কোনো একটা জায়গায় তাদেরকে পুঁতে রাখা হয়। এরপর যেটা ঘটে এটা কারো আসলে চিন্তাতেই ছিল না। সবাই ধারণা করেছিল যে এরপর হয়তো বা আর কোনো সমস্যা হবে না, কিন্তু আসল সমস্যাটা এরপর থেকেই শুরু হয়। এমন সমস্যা শুরু হয় যেটা যদি আলাদা আলাদা করে বলতে যাওয়া হয় তাহলে দিনের পর দিন পার হয়ে যাবে। ভয়ঙ্কর সমস্ত ঘটনা। রাতের বেলা কাজ করতে গেলে অনেক ধরনের অসুবিধা হতো। যারা যেখানে কাজ করতেন তারা দেখতেন যে কিছু কিছু কাজ, এই কাজগুলো যে মেশিন দিয়ে করা হয়, এই মেশিনগুলো একা একাই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। দিনের বেলাটা দেখা যেত না, রাতের বেলাটা দেখা যেত। হঠাৎ করে তাদের সামনে দিয়ে সাদা কোনো কিছুর অবয়ব দ্রুত হেঁটে চলে যেত। একবার না দুবার না, বারবার হতো। এভাবেই প্রায় 10 তলা কমপ্লিট হয়েছিল। এরপর এই ধরনের সমস্যা এতটাই বেড়ে যায় যে মালিক আর কাজ আগাতে পারেন নাই। মালিক কাজ বন্ধ করে দিয়েছেন, বিষয়টা এরকম না, মালিক কাজ বন্ধ করতে চান নাই, বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছিল। কেননা একজন লোক এমন রহস্যময় ভাবে হারিয়ে যায় যেটা অনেক আলোড়ন সৃষ্টি করে। ওই লোকটা একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করেই দেখা যায় ওই লোকটার পোশাক সবকিছু ঠিকঠাক আছে, পায়ের জুতা, পোশাক সবকিছু, প্যান্ট, উপরের যে জামা সেটা ঠিক আছে, মাথায় একটা হেলমেট ছিল যেটা নির্মাণ কাজের সময় পরা হয়, নির্মাণ কাজের সময় আলাদা কিছু ইউনিফর্ম পরতে হয় তাদেরকে। সবগুলো জিনিস ওখানেই রয়েছে, শুধু ভেতরের মানুষটা নেই। তখন বিষয়টা পুলিশের কানে যায়, পুলিশ আসে। পুলিশ এসে ওই জায়গাটা স্ক্রিনিং করে। তারা এই বিষয়টা নিয়ে যখন আরো অ্যানালাইসিস করে তারা এটা কোনো সুরাহা করতে পারে না। একটা পর্যায়ে প্রশাসন থেকেই এই ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়। 1 বছর না 2 বছর না, প্রায় 12 বছর এই ভবনের কাজ বন্ধ ছিল। 12 বছর পর এই কাজ আবার শুরু হয়, তবে নতুন মালিকের হাতে। আগে যিনি এই জায়গাটা কিনে কাজ শুরু করেছিলেন তিনি এই জায়গা সহ, এই অবকাঠামো সহ নাখিল নামক আরেকজন অ্যারাবিয়ানের কাছে এটা বিক্রি করে দেন। তখন নাকি 10 তলা পর্যন্ত হয়েছিল বলতে ফিনিশিং না, জাস্ট খালি কাঠামোগুলো দাঁড়িয়েছিল। আর একটা নির্মাণ কাজ করতে গেলে কিন্তু অনেক ধরনের ইকুইপমেন্টস প্রয়োজন হয়, ক্রেনের দরকার হয়, তারপর কার্গো লিফট সেট করা হয় যেটা দিয়ে ভারী ভারী জিনিসগুলো বিভিন্ন ফ্লোরে তোলা হয়। তো কাজ শুরু করার পর আবার শুরু হয়ে গেল সেই মৃত্যুর খেলা। অসংখ্য মানুষ মারা যাচ্ছিল, বিশেষ করে গরমকালে বেশি মারা যেত। তবে গরমকালে মারা গেলে এই বিষয়টা ধামাচাপা দেওয়াটা খুব সহজ ছিল। হিট স্ট্রোক করে মারা গেছে, যে কোম্পানির হয়ে সে কাজে এসেছিল সেই কোম্পানি কিছু ক্ষতিপূরণ দিল, পরিবারের কাছে লাশ পাঠিয়ে দিল, বাস এটাই শেষ। কেউ আর জানলই না, বুঝলই না আসল ব্যাপারটা কি। কিন্তু সবার মাথা ঘুরে যায় যখন ভয়ঙ্কর আরো একটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওখানে যিনি ক্রেন অপারেটর ছিলেন তিনি ক্রেন থেকে নিচে পড়ে যান। আপনারা যারা বহুতল ভবনে ক্রেন চলা দেখেছেন তারা দেখবেন যে উপরের দিকে ছোট্ট একটা কেবিনের মতো থাকে যেখানে একজন ক্রেন অপারেটর বসে থাকেন। যথেষ্ট সেফটি মেনটেন করে তিনি ওখানে পৌঁছান, আর পৌঁছানোর পর
আশেপাশের যেই দরজা জানালা এটা কিন্তু বন্ধ থাকে। নিজে থেকে না খুলে লাফ দিলে কারো কিন্তু ওখান থেকে পড়ে যাবার কথা নয়। ক্রেন ভাঙেও নাই, দরজা খুলে গেল, সে নিচে পড়ে গেল। এত উপর থেকে পড়ার পর একজন মানুষের দেহের কি অবস্থা হতে পারে তা নিশ্চয়ই আর ভাষায় প্রকাশ করার দরকার নাই। খুব নির্মম ভাবে উনি নিহত হন। ওখানে প্রত্যেকটা কাজের আগে সেফটি চেক করা হয়। কোথাও যদি কোনো সমস্যা থাকে তাহলে ওই সময় কাজটি বন্ধ রাখা হয়। সেফটি এনশিওর করার পর সেই কাজটি শুরু হয়। এরপর ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। কংক্রিটের ঢালাইয়ের কাজ চলছিল। কংক্রিট তোলার জন্য এক ধরনের মেশিন ব্যবহার করা হতো, তারের সাহায্যে ওই কংক্রিটের স্ল্যাবগুলো তোলা হতো। হঠাৎ করে সেই তার ছিঁড়ে যায় এবং দুটো স্ল্যাব পড়ে দুজন শ্রমিকের উপরে। মুহূর্তের মধ্যেই তাদের দেহ একদম পিষে যায়। অথচ যান্ত্রিক কোনো ত্রুটি ছিল না। তারপরও কেন এমনটা হলো? এরকম কিন্তু হর হামেশাই চলছে। আর কোম্পানি প্রতিনিয়ত নিরীহ এই রেমিটেন্স যোদ্ধা শ্রমিকদের মৃত্যু কেন হচ্ছে এটা মূল বিষয়টা জানতে না দিয়ে বারবার শুধু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বারবার টাকার জোরে এই বিষয়টা ধামাচাপা দিয়ে দিচ্ছে। কেননা এই শ্রমিকদের আত্মীয় স্বজন তো এখানে কেউ নেই। শ্রমিকরা যখন প্রতিবাদী হয়ে ওঠে তখন কোম্পানি থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা যদি বিন্দু মাত্র প্রতিবাদ করে তাহলে তাদের পরিণতি ভালো হবে না। তাদেরকে দেশে ফেরত যেতে দেওয়া হবে না, তাদেরকে এখানে আটক রাখা হবে, তাদের পেমেন্টগুলো দেওয়া হবে না, তাদের বৈধ কাগজপত্রগুলো দেওয়া হবে না। তারা যে কোম্পানির হয়ে এখানে এসেছে সেই কোম্পানিগুলোকে জানিয়ে দেয়, কোম্পানি থেকে তাদেরকে হুমকি দেওয়া হয় এগুলো। তো মানুষজন নিরুপায়, কি করবেন? এরকম মৃত্যু আতঙ্ক নিয়ে আর কত। আর প্রতিনিয়ত ওখানে লোকজন আসছিল, চলে যাচ্ছিল। যারা চলে যায় দেখা যাচ্ছে যে অন্য কোনো দেশের লোক, তার ভাষা তো অনেকে বোঝে না, নতুন দেশের লোকজন আসছে। প্রতিনিয়তই তো ভাগ্যের চাকা ঘোরানোর জন্য অনেক মানুষ দুবাইতে আসছে, শ্রমিক হিসাবে আসছে, কাজ করছে। তারা তো আর জানে না এখানকার ভয়ঙ্কর এই অন্ধকার ইতিহাসের কথা। এখানেই কাজ পেয়ে যান আবু বকর ভাই। উনি তো শুরুর দিকে জানতেন না যে এই সমস্যাগুলো রয়েছে। তো ওনাকে যখন কাজে লাগানো হয় তখন ওনার যিনি ফোরম্যান জানিয়ে দেন যে সপ্তম, অষ্টম, নবম এই তিনটা ফ্লোরে একা কাজ করা যাবে না, সবসময় সাথে পার্টনার রাখতে হবে। সেখানে কিন্তু একটা গ্রুপ থাকে, একজন একজনকে পার্টনার বলে, মানে ওই কাজের পার্টনার। ওখানে বলে দেওয়া হয় যে একা কাজ করা যাবে না, বিশেষ করে রাতের বেলা। তো আবু বকর ভাই উনি তো ওখানে কাজ শুরু করেছেন, উনি তো আর জানতেন না এই সমস্ত সমস্যাগুলো। উনি যখন কাজ শুরু করেছেন ওই সময় ওনার পার্টনার সাথে ছিল, থাকা অবস্থাতে তখন ঘটে আর একটা ঘটনা। হঠাৎ করে ওনার পার্টনার বলে ওঠেন যে আবু বকর, আমার সামনে দিয়ে মনে হলো কিছু একটা চলে গেল। ওই পার্টনার ওখানে নতুন ছিল ওনার মতোই। তো আবু বকর ভাই বললেন যে কই, আমি তো খেয়াল করি নাই। এর কিছুক্ষণ পর পানি খাবেন, তো পানি সহ কিছু কিছু খাবার রাখার আলাদা জায়গা ছিল। তো ওখানে যখন গিয়েছেন, ওইটা কিন্তু রাতের কথা বলছি, রাতের বেলা ওনাদের ডিউটি পড়েছে আর কি। তো ও যখন গিয়েছেন তখন ওই পার্টনার বলছে যে আমার পানির বোতল তো এখানেই ছিল, পানির বোতল কোথায় গেল? তখন আবু বকর ভাই বলছে যে তুমি খেয়েছো হয়তো, বা খেয়ে অন্য কোথাও রেখেছো মনের ভুলে। বলে না, আমি তো এখানেই রাখছি, পানির বোতল এখান থেকে সরে যাওয়ার কথা না, সবাই এলোমেলো রাখে না, সবাই একটা নির্দিষ্ট জায়গাতেই রাখে। এরপর পানির বোতল খুঁজতে থাকেন, খুঁজতে খুঁজতে ওই ফ্লোরের কিছুটা অন্ধকারাচ্ছন্ন একটা জায়গার দিকে ওনার পানির বোতলটা দেখতে পান। ওই পানির বোতলটা আনার জন্য যখন ওখানে গিয়েছেন তখন উনি চিৎকার করে ওঠেন, কারণ ওনার সামনে দিয়ে আর একটা অবয়বের মতো কি যেন দৌড়ে চলে গেল। এই জিনিসটা আবু বকর ভাইও ফিল করেছিলেন। এরপর ওনাদের ফোরম্যানের সাথে যখন এই বিষয়ে কথা বলেন, ওনাদের ফোরম্যান তো এটা মানতেই নারাজ। বলে না, এরকম কিছু না, তোমাদের মনের ভুল, এটা সেটা, এই সমস্ত উল্টাপাল্টা কথা বলবা না। তখন ওনাদের সন্দেহ হলে এই বিষয়ে যখন জানার চেষ্টা করেন তখন জানতে পারেন এখানে অনেক সমস্যা আগেও হয়েছে, এখনো হচ্ছে। আর কোম্পানির থেকে বারবার বলে দেওয়া হয় যে এখানে একটা বহুতল ভবন হচ্ছে, এখানে আগের ভবনের সাথে আরো দুটো টাওয়ার হবে, একটা নাম হলো ট্রাভেলার টাওয়ার, একটা হলো সেন্টার টাওয়ার, একটা হলো বিচ টাওয়ার। এই তিনটা টাওয়ার হবে, অনেক বড় বড় ব্যবসায়ীদের জন্য মাথা ব্যথার কারণ হবে।
তারা মূলত এই জায়গার বদনাম করার জন্য এই ধরনের কথাবার্তা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে। এগুলা কিছুই না। এদিকে আবু বকর ভাই উনিও দেখেছিলেন যে 4-5 হাজার শ্রমিক এখানে কাজ করে, এখানে এত মানুষ কাজ করছে, কই ভয়ের ঘটনা যদি ঘটবেই তাহলে এত লোক কাজ করে কেন, সবাই তো চলে যেত। এইটা চিন্তা করে কিন্তু কাজ করে যাচ্ছিলেন, কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভয়ের ঘটনাগুলো ঘটছে। ফ্লোরের কিছু ফিনিশিং কাজ দেওয়ার জন্য এক ধরনের মেশিন থাকে যেগুলো মানুষ ঠেলে ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, খুব ভারী মেশিন, ইলেকট্রিসিটিতে চলে। এই মেশিনগুলো ওনাদের চোখের সামনে এক জায়গা থেকে আরেক জায়গায় একা একা মুভমেন্ট করা দেখেছেন, যেটা অসম্ভব। একা একা এগুলো মুভমেন্ট করা কোনোভাবেই সম্ভব নয়। এভাবে অনেক ভয়ের ঘটনার শিকার হয়েছিলেন। এবার আসি আর একটা বিষয়ে, সেটা হচ্ছে যে যখন এই আবু বকর ভাই মারাত্মকভাবে এই সমস্যা ফেস করা শুরু করলেন আর প্রতিনিয়ত বিভিন্ন ফ্লোর থেকে মৃত্যুর খবর ওনাদের কাছে আসতো, তখন উনি ওনার মায়ের সাথে কথা বললেন। ওনার মায়ের কাছে দুটো জিন আসে, তারা নাকি পানির নিচের জিন, খুব শক্তিশালী, আর তাদেরকে লালু কালু নামে ওনারা ডেকে থাকেন। লালু ভাই, কালু ভাই, ভাই বলে সম্বোধন করেন। ওনার মায়ের কাছে এই বিষয়টা জানালে, এই লালু কালুর কাছে বিষয়টা যখন জানানো হয়, এই লালু কালু এই বিষয়টার ডিটেলস ইনফরমেশন তথ্য সংগ্রহ করেন। সংগ্রহ করে এই যে আবু বকর ভাই তার মাকে জানান, তার মা জানান যে এই এই ঘটনা, এখানে তো আগে থেকেই এই সমস্যা ছিল, এই মালিক এটা স্বীকার করে নাই। এখন ওখানকার জিনেরা নাকি জানিয়েছে যে শুরুর দিকে তারা ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু যখন তাদের অনেকগুলো সঙ্গী সাথীকে মাটির অনেক নিচে বন্দি করে রাখা হয়েছে, এরপর থেকে তারা মৃত্যুর খেলা শুরু করেছে। এই খেলা থামবে না, এটা চলমানই থাকবে যতক্ষণ না পর্যন্ত তার সঙ্গী সাথীদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া না হয়, এটা চলতেই থাকবে, এটাই জানিয়েছেন। আর এই বিষয়টা জানার পর আবু বকর ভাই উনি আসলে ওখানে কাজ করার জন্য সাহস করেন নাই, কারণ কখন কোন বিপদ আপদ হয়ে যায় এটা তো হতেই পারে, কারণ সেখানে অনেক শক্তিশালী জিনেরা রয়েছে। এখানকার কোনো জিনেদের অনুরোধ তো তারা সেখানে না রাখারই কথা, তাই না? এই জন্য ওই জায়গার কাজ কিন্তু এখনো চলমান রয়েছে, এখনো কাজ চলমান রয়েছে। গত বছরও আবু বকর ভাই সেখানে কাজ করেছেন। তবে ওই জিনেরা যেখানে বন্দী রয়েছেন সেখান থেকে তাদের মুক্তির উপায় কি, এই বিষয়টা তো আসলে ওনাদের পক্ষে, অর্থাৎ আবু বকর ভাইয়ের পক্ষে সম্ভব নয়, কারণ এটা অনেক হাই অফিসিয়াল যারা আছেন তারা জানতে পারেন, এটা খুব গোপন বিষয়। আর আরাবিয়ানরা এই গোপন বিষয়গুলো নিশ্চয়ই বাংলাদেশের কোনো শ্রমিকের সাথে ওভাবে শেয়ার করবেন না, এটাই বাস্তবতা। তো এভাবে কিন্তু কাজটি চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটির আরো অনেক বিবরণ ছিল, আমি সেগুলো তার গেলাম না, আমি জাস্ট বাস্তবতাটা বুঝালাম আপনাদেরকে যে আমাদের অনেক রেমিটেন্স যোদ্ধা ভাই এভাবে হারিয়ে গেছেন, যাচ্ছেন, হয়তোবা ভবিষ্যতেও যেতে পারেন, কিন্তু আমরা চাই এই ধরনের ঘটনা না ঘটুক, আল্লাহ হেফাজত করুক। আমরা যে আলোক উজ্জ্বল শহর দেখি, এর পেছনে কত মানুষের রক্ত, কত মানুষের শ্রম, কত মানুষের জীবন যে রয়েছে তা আমরা বুঝতে পারি না, আমরা শুধু সৌন্দর্যটাই দেখি। আর এটার পেছনকার যে ভয়ঙ্কর ত্যাগ, সেটা আমাদের বোঝার আসলে কথাও না। প্রতিনিয়ত অসংখ্য ভাই এরকম হাড় ভাঙা খাটুনি করে তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিছু উপার্জিত অর্থ দেশে পাঠান। আমাদের দেশের রেমিটেন্স প্রবাহটাকে স্বাভাবিক রেখেছেন, বাংলাদেশের অর্থনীতির চাকাটা স্বাভাবিক রয়েছে। আমরা তাদের কথা যেন ভুলে না যাই। প্রিয় লিসেনার্স, এই যেই টাওয়ারটা, এই টাওয়ারের কাজ চলমান রয়েছে, যারা হয়তোবা ওখানে আছেন পামজুমেরাতে তারা বুঝতে পারবেন। সেই টাওয়ারের নামটাও আমাকে বলেছে, আমি শুধু এতটুকু বললাম সেখানে 3টা টাওয়ারের কাজ চলমান রয়েছে, ট্রাভেলার টাওয়ার, সেন্টার টাওয়ার, বিচ টাওয়ার। যারা ওখানে আছেন তারা হয়তোবা বুঝতে পারবেন, এর থেকে বেশি কিছু আমি বললাম না। আর আবারও বলছি, আবু বকর ভাই বর্তমানে ফার্স্ট সিকিউরিটি গ্রুপ দুবাইয়ের একটি প্রতিষ্ঠান, সেখানে কর্মরত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আবু বকর ভাইকে। ঘটনায় চলে যাবার আগে কয়েকটি কথা যেগুলো সবসময় বলি। আমাদের এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না, আর আমাদের এই ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে আজকের ঘটনাগুলো শুনে ভিন্ন ধরনের ভৌতিক আনন্দ পেতে পারেন। ঘটনায় চলে যাই। এবারে
যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরে রয়েছেন। ওনার বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়াতে। ওনার নাম শাহরিয়ার। উনি এর আগেও আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিলেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি একটি চা বাগান কেন্দ্রিক। এই চা বাগানটা যেই কোম্পানির, এই কোম্পানির চা খাননি বা এই কোম্পানির নাম জানেন না বা কোনো গণমাধ্যমে এটার বিজ্ঞাপন দেখেননি এমন মানুষ হয়তো বা খুবই কম খুঁজে পাওয়া যাবে। তবে সঙ্গত কারণে আমরা চা কোম্পানির নামটা বলবো না, এটা বলাটা ঠিক হবে না, এটা বলা নিষেধ রয়েছে। তবে বাদবাকি যেই অংশগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ঘটনাটি মৌলভীবাজার জেলার কুলাউড়াতে। আপনারা জানেন যে মৌলভীবাজার জেলার কুলাউড়াতে অসংখ্য চা বাগান রয়েছে, ছোট বড় মিলিয়ে অসংখ্য চা বাগান সেখানে রয়েছে। আর এরকম একটা চা বাগান যেটি অনেক বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে। সাধারণত চা বাগানের কাজ কিন্তু সম্প্রসারিত হয়, অর্থাৎ চা বাগানের এরিয়াটা সম্প্রসারণ করার দরকার হয় চাহিদার পরিপ্রেক্ষিতে। 1980-র দশকের শেষ দিকে অথবা 90-র দশকের একদম শুরুর দিককার ঘটনা, এক্সাক্ট সালটা বলা যাচ্ছে না, তখন ওই কোম্পানির চা বাগানের কাজ সম্প্রসারণ করার দায়িত্ব এসে পড়ে কিছু লোকের হাতে। তো তারা বেশ কিছু জায়গা দেখিয়ে দেন মালিককে যে এই জায়গাতে আমরা সম্প্রসারণ করতে পারি। তো মালিকও ওই জায়গাগুলো কিনে নিয়েছেন। এরপর ওখানে উনি চা বাগান শুরু করবেন। তো যেই জায়গাটা মালিক কোম্পানির করে নিয়েছিলেন তার মধ্যে একটি পাহাড় ছিল। পাহাড় বলতে আসলে এটাকে টিলা বললে ভালো হবে। তো দেখা যাচ্ছে যে ওই পাহাড়ে বা টিলাতে অনেক গাছপালা রয়েছে। সেই গাছগুলো পরিষ্কার করা হয়, তবে কিছু কিছু জায়গায় গাছ রেখে দেওয়া হয় সঙ্গত কারণে, কেননা চা শ্রমিকরা সারাদিন পরিশ্রম করার পর যেন ওই গাছের নিচে বসতে পারেন, ক্লান্ত হয়ে গেলে বসতে পারেন, এরকম বেশ কিছু কাজের জন্য কিছু কিছু গাছ রেখে দেওয়া হয়েছিল। তো চা গাছ যখন রোপণ করা হবে তার আগে তো আগে মাটি প্রস্তুত করতে হবে। সেই প্রস্তুতির কাজটা যখন শুরু করা হয় তখন মালিক একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে উনি দেখেছিলেন কোন একটা অবয়ব এসে সেই মালিককে বলছে যে সব জায়গা কাজ করো, কিন্তু এই পাহাড়ে কাজ করা যাবে না, এই পাহাড়টা আমাদের, এখানে আমরা কাজ হতে দেব না, যদি কাজ করা হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটবে। মালিক এই স্বপ্নটা টানা কয়েকদিন দেখলেও শুরুতে এই বিষয়টা উনি কাউকে বলেন নাই। উনি বিষয়টা নিজের মধ্যেই রাখেন। যদি এই বিষয়টা জানাজানি হয়ে যায় তাহলে একটা আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। উনি এই বিষয়টা গোপন রেখেই চা রোপণ করার বা চা বাগান করার যাবতীয় কর্মকাণ্ড যেগুলো থাকে আর কি, যাবতীয় প্রসেস যেগুলো থাকে সেগুলো উনি সম্পন্ন করার জন্য শ্রমিকদেরকে নির্দেশনা দেন। এবং চা বাগানের যিনি দায়িত্বে ওইখানেকার যে ম্যানেজার রয়েছেন তাকেও উনি সবকিছু বলেন। স্বপ্নটা কিন্তু কোনো ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার ওনারা কেউ দেখেন নাই, দেখেছিলেন সরাসরি মালিক। মালিক তো কাউকে বলেন নাই বিষয়টা, সুতরাং এই বিষয়টা কারো আসলে জানার কথাও না। কাজ হচ্ছিল চা গাছ লাগানোর প্রাথমিক যে কাজটা, অর্থাৎ চায়ের যে গাছ, এই গাছের চারা এটা লাগানো হয়। তো গাছের চারা লাগানো হয়েছে, লাগানোর পর ওখানে তো বেশ কিছু গ্রুপ থাকে, 5 জন 6 জনের এক একটা করে দল থাকে, তারা এইভাবে তাদের যেই কাজটা ওই কাজটা সম্পন্ন করেন। এরপর তারা তো যে যার মতো চলে যায়। একটা দলে 4 থেকে 5 জনের মতো ছিল। ওনারা অবশ্য একটু দেরি করে ফেলেছিলেন ওই দিনের কাজটা করতে, এই জন্য পাহাড় থেকে নামতে একটু দেরি করে ফেলেছিলেন। যখন কাজ শেষ করে একসাথে ওই 5-6 জনের দলটা নেমে আসে তখন দেখেন একজন ওনাদের সাথে নাই। ওনার আবার বয়স অন্যদের থেকে কিছুটা বেশি। তখন চিন্তা করছেন যে উনি এখন নেমে আসলেন না, ঘটনা কি? পিছন দিকে তাকান, তখন সন্ধ্যা হয়ে গেছে ইতোমধ্যে, তখনও আসে নাই। তখন অন্য লোকরা বলছে যে উনি মনে হয় নামতে গিয়ে আবার হোঁচট খেয়ে পড়ে গেল কিনা। এখন কেউ যদি পাহাড়ে থাকে দেখা যাবে, কিন্তু যেহেতু সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে চা গাছের চারা লাগানোর জন্য, একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে বা বসে থাকে সেখানে দেখা যাবে, কিন্তু তাকে দেখা যাচ্ছিল না। তখন একজন লোক বলে যে আচ্ছা চলো তো আমরা একটু উপরে উঠে যাই। বয়স্ক মানুষ, মাথা ঘুরে যদি পড়ে গিয়ে থাকে তাহলে তো আমরা নিচ থেকে দেখতে পাচ্ছি না, এদিকে সন্ধ্যা লেগে গেছে।
দেখো যতটুকু আলো আছে সেই আলোতে তো দেখা যাচ্ছে না। এরপর যখন বাকি লোকরা উপর দিকে ওঠে, উঠতে উঠতে ওনারা যেখানে কাজ করেছিলেন সেখানে গিয়ে তাকে পান না। এরপর অন্যদিকে খুঁজতে থাকেন, খুঁজতে খুঁজতে একটা গাছের নিচে ওনারা যান, যে গাছের নিচে ওনারা বিশ্রাম করতেন দিনের বেলায়। ওই গাছের নিচে যাওয়ার পর সকলেই আতকে ওঠেন। বিভৎস এক দৃশ্য ওনারা দেখেন ওই গাছের নিচে ওই শ্রমিকের মৃতদেহ পড়ে আছে, আর তার মাথাটা দেহ থেকে আলাদা, গল গল করে তখনও রক্ত এই পাহাড়ের মাটি বেয়ে নেমে যাচ্ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে ওনারা তো চিৎকার চেঁচামেচি শুরু করেন। আশেপাশে অন্য লোকজন যারা ছিল, যারা চলে যাচ্ছিলেন ওই সময় কাজ শেষ করে, তারাও চলে আসেন। চা বাগানের ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, যারা যারা আছেন কর্মকর্তা, তারাও সেখানে চলে আসেন। এসেও দেখেন যে এই ভয়ঙ্কর দৃশ্য, এটা আসলে দেখার মতো নয়। সাথে সাথে পুলিশকে ইনফর্ম করা হয়, তারাও আসেন, তারা স্পটে এসে দেখেন। কারা প্রথমে লাশ দেখেছেন তাদের সাথে কথা বলেন। পুলিশ সন্দেহ করে প্রথম যারা লাশ দেখেছেন এই কয়জনের উপরে, করাটাই স্বাভাবিক, কারণ তাদের সাথেই তো উনি কাজ করেছেন। আর তারা যখন কাজ করেছেন, কাজ করার সময় এই আগাছা পরিষ্কার করা, জায়গায় জায়গায় গর্ত করা, এই কাজের জন্য কিন্তু ওনাদের হাতে কাঁচি, ছুরি, এই জাতীয় জিনিসগুলো ওনাদের কাছে ছিল। আর তার মাথাটা দেহ থেকে আলাদা করা হয়েছে, বোঝাই যাচ্ছে যে এইগুলো দিয়ে কাজ করা হয়েছে। কিন্তু এখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে কোনো ধারালো জিনিসের আঘাতে মাথাটা আলাদা করা হয়নি, মনে হচ্ছে মুচড়িয়ে ছিঁড়ে ফেলা হয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি। এরপরে অনেক তদন্তর পরও কে খুন করলো এমন কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। বিষয়টা ওরকমই থাকে। মালিক যখন বিষয়টা জানতে পারেন, উনিও কিন্তু ওই সময় এই বিষয়ে কোনো কথা বলেন নাই। এর মোটামুটি মাস দেড়েক পরের ঘটনা, আর একজন মহিলার মৃতদেহ ওখানে পাওয়া যায় ওই একই পাহাড়ে। উনি ঘাস পরিষ্কার করছিলেন। চায়ের যে চারা, এই চারার গোড়াতে কিন্তু ঘাস হয় শুরুর দিকে, সেটা অপসারণ করতে হয় বা পরিষ্কার করতে হয়। তো উনি এই কাজগুলো করছিলেন, আর একটা সাইডে ওনার ছেলে কাজ করতেন। তো সন্ধ্যা লেগে যাচ্ছে, তার ছেলে তার মাকে ডাকতে আসে, এসে দেখে তার মা পড়ে আছে। শুরুতে মনে করছিল অজ্ঞান হয়ে গেছে, পরে দেখা গেল না, উনি মারা গেছেন। ওনার মৃত্যুটা দেখে কিন্তু স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছিল, কারণ অনেক সময় কাজ করতে করতে অনেকে কিন্তু স্ট্রোক করে মারা যান। আর ওনার চেহারা স্রোত দেখে স্বাভাবিক মৃত্যু বলে এই কারণে মনে হচ্ছিল, ভয়ের কোনো বিষয় মনে হচ্ছিল না। তার পিছনে কারণ হলো যে ওনার চেহারার মধ্যে ভয়ের কোনো ছাপ ছিল না। অনেক সময় ভয়ের ঘটনায় শুনি না যে মারা গেছে, লাশ পাওয়া গেছে, কিন্তু তার চেহারা স্রোত দেখে মনে হচ্ছে মৃত্যুর পূর্বে ভয়ঙ্কর কিছু দেখেছেন, কিন্তু না, এরকমটা ছিল না। যাই হোক, তার যেই মৃত্যুটা হয়েছিল, দেখা যায় যে তার ডেড বডিটাও ছিল ওই গাছের কাছাকাছি জায়গায়, যেই গাছটার নিচে প্রথম একজন পুরুষ লোক মারা গিয়েছিলেন, মাথাবিহীন অবস্থায় ছিল তার বডিটা। দ্বিতীয় মৃত্যু নিয়ে ওইরকম কোনো তোলপাড় সৃষ্টি হয়নি, কিন্তু এরও প্রায় মাস দেড়েক পর আর একটা মৃত্যু হয় ওই পাহাড়ে। তার ডেড বডিটা ওই গাছের নিচেই পাওয়া যায়। কেন বারবার ওই গাছের নিচেই পাওয়া যাচ্ছে? এরকম 8টা মৃত্যু হয়েছে এক বছরে, গুনে গুনে 8টা মৃত্যু। শুধু প্রথম মৃত্যুটাই ছিল খুন জাতীয়, আর তৃতীয় মৃত্যুগুলো বা এই দ্বিতীয় থেকে একদম অষ্টম যদি আমরা আসি, এই 7টা ডেড বডি, এগুলোকে দেখে অপঘাতে মৃত্যু বলার কোনো সুযোগ নাই, এগুলোকে স্বাভাবিক মৃত্যু বলা চলে। কেন এই মৃত্যুগুলো হচ্ছিল এটা অন্যরা বুঝতে না পারলেও এগুলো কিন্তু মালিক বুঝতে পারছিলেন। একটা পর্যায়ে এসে ওখানে যেই শ্রমিকরা কাজ করতেন, বিশেষ করে ওই পাহাড় বা ওই পাহাড়ের সাইড দিয়ে, তারা সকলে বললো আমরা এখানে কাজ করব না, আমরা অন্য সাইডে কাজ করব। মালিক বললেন যে না, কাজ করতেই হবে। তখন শ্রমিকরা বলছে না, আমরা কাজ করব না, এটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কেন এতগুলো লোক এখানেই মারা যাবে শুধু বারবার, নিশ্চয়ই এখানে কোনো সমস্যা আছে। মালিক তো কিছু বলতেছে না, মালিক স্বীকারও করে না, তাদেরকে কাজ করতে বাধ্য করবেই। এদিকে শ্রমিকরা কাজ করতে বাধ্য, তবে
তারা ওই জায়গাতে কাজ করতে চাচ্ছিলেন না। কি করা যায়? ওই সময় নাকি এই চা শ্রমিকরা প্রতিদিন কাজ করলে 3 টাকা মজুরি পেতেন। এটা কল্পনা করা যায়, মাত্র 3 টাকা মজুরি প্রতিদিন ওই সময়। এত অল্প মজুরি দিয়েই তাদের সংসার চলতো। এখন কাজ না করলে ওনারা খাবেন কি? এটাও একটা সমস্যা। আবার কাজ করতে গেলে মৃত্যু ঝুঁকি রয়েছে, এটাও একটা সমস্যা। আসলে ওখানে কি, ওখানে যে এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর কোনো প্রাণী আবির্ভূত হয়েছে, অনেককে ভয় দেখিয়েছে, বিষয়টা এরকম না। তাহলে মৃত্যুই বা কেন হচ্ছে? তখন ওইখানে একজন ব্যক্তি ছিলেন, উনি একটু তান্ত্রিক গোছের ছিলেন, উনি আবার শ্রমিকদের সর্দারও ছিলেন। তার নাম হলো কোহলি। সবাই তাকে কোহলি দাদু বলতেন আর কি। তো এই কোহলি দাদু, তার কাছে যখন অনেকেই যান জানার উদ্দেশ্যে যে আসলে ঘটনাটা কি, এতদিন কিন্তু এই কোহলি দাদু এই বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামান নাই। কারণ প্রথমটা খুন মনে হয়েছে, এরকম খুন যে কখনো হয় না তা তো না। পৃথিবীর বিভিন্ন জায়গাতে এরকম নৃশংস খুন হয়, এটা নিয়ে তো আর কোহলি দাদু মাথা ঘামান নাই। এরপর অন্য মৃত্যুগুলো স্বাভাবিক মৃত্যু, দেখা যাচ্ছে যে ওই জায়গাতে এসে চা শ্রমিকরা বিশ্রাম নিতেন। সারাদিন পরিশ্রমের পর যদি বিশ্রাম নিতে যায়, অনেক সময় শরীর আবার খারাপ লাগে, স্ট্রোক করতে পারেন। এটাও তো আসলে অস্বাভাবিক কিছু না। যার কারণে এই কোহলি দাদু এই বিষয়টা নিয়ে প্যারানরমাল কিছু ভাবেন নাই। আর উনি ওনার মতো করে কাজ করছিলেন। আর উনি যদি আতঙ্ক সৃষ্টি করেন সর্দার হিসাবে, তাহলে মালিকরা ওনার প্রতিও ক্ষিপ্ত হবে। এই জন্য উনি এটা নিয়ে খুব আর চিন্তা করেন নাই। তবে শ্রমিকরা যখন এসে দাদুর কাছে বলল যে দাদু কেন এরকম লোক মারা যাচ্ছে বারবার, আমাদের তো সন্দেহ লাগে, আপনি একটু দেখেন না জিনিসটা। তো কোহলি দাদুর আবার একটা বিশেষ গুণ ছিল, অত্র এলাকায় তো বিস্তীর্ণ এলাকা নিয়ে যারা চা শ্রমিক আছেন তারা ছাড়াও তো আরো অনেক লোকজন আছেন, গ্রামবাসী আছেন। তারা মাঝে মাঝেই কোহলি দাদুর কাছে আসতেন কিছু তদবিরের জন্য, কারো কিছু হারিয়ে গেলে খুঁজে দেওয়ার জন্য। উনি নাকি আয়না পরা দিয়ে আয়নার ভিতরে দেখতে পারতেন। তো উনি বললেন ঠিক আছে, তোমরা যদি বলছো দেখি আসলে ব্যাপারটা কি। তো ওই রাত্রে উনি সাধনায় বসেছেন। উনি আয়না পরা দিয়ে কিছু দেখতে পান না ওখানে। এরপর ওনার অনুগত একটা জিনকে উনি আহ্বান করেন। সচরাচর উনি ওই জিনকে আহ্বান করতেন না। আহ্বান করার পর ওই জিনকে বলেন যে এই বিষয়ে একটু তথ্য নাও তো, কেন 8 জন মানুষের মৃত্যু হলো, আর প্রথম জনের মৃত্যুটা এরকম ভয়ঙ্কর হলো, এটা কেন, কে করেছে এই কাজ? তখন ওই জিনটা মোটামুটি অল্প সময় নিয়েছে, 5-10 মিনিট। এই সময়ের মধ্যে খবর নিয়ে এসে কোহলি দাদুকে জানান যে এই যে পাহাড়টা, এই পাহাড়ে 14 সদস্যের একটা জিন পরিবারের বসবাস রয়েছে। এরা ওই রকম খারাপ জিন না, এরা মানুষের কাছে আসতেও চায় না, মানুষকে বিরক্তও করতে চায় না, ক্ষতিও করতে চায় না, আবার মানুষকে সহ্যও করতে পারে না। ওদের এলাকায় কোনো মানুষ আসলে ওরা খুব বিরক্ত হয়। আর ওই পরিবার থেকে জানানো হয়েছে যে মালিককে নাকি বারবার স্বপ্ন দেখানো হয়েছে, সতর্ক করা হয়েছে। এরপরও মালিক যখন সতর্ক হয় নাই, তখন প্রথমবার একজনকে মেরে ফেলা হয়েছে। এরপরও মালিক কাউকে কিছু জানা নাই। এই বিষয়টা যখন চলতে থাকে আর ওই পরিবারও ত্যক্ত বিরক্ত হয়ে যায়, এই জন্য মোটামুটি প্রতি 45 দিনে একজন করে মানুষের মৃত্যু কার্যকর করা হয়। 1 বছরে মোটামুটি 1 বছর এরকম চলেছে। 1 বছরে 8 জন মানুষ সেখানে মারা গিয়েছে। সাধারণত 45 দিন বা 40 দিন এরকম মাথায় একটা একটা করে মানুষ তারা মেরেছে, বা কখনো 2 মাসের মাথায় মেরেছে। তবে মোট 1 বছরে 8 জন মানুষের মৃত্যু হয়েছে। এখন এটার সমাধান যে কি, এটা ওই পরিবারে যিনি কর্তা জিন রয়েছেন তার সাথে কথা না বলা পর্যন্ত এটা কিছু বলা যাবে না। তখন ওই জিন ওই কোহলি দাদুর কাছে অনুমতি চান যে ওই কর্তা জিনকে এই কোহলি দাদুর কথা বলবেন, যে কোহলি দাদু তার সাথে কথা বলতে চান। তো কোহলি দাদু অনুমতি দেন যে ঠিক আছে, গিয়ে বলো, আমিও তার সাথে কথা বলতে চাই। তখন নাকি ওই জিনটা গিয়ে ওই কর্তা জিনের কাছে এই বিষয়ে যখন জানায়, কর্তা জিন ওই জিনের সাথে চলে আসে কোহলি দাদুর সাথে কথা বলার জন্য। তো কোহলি দাদুর সাথে এসে নাকি কথা বলে। সে জানায় এখানে বহু বছর ধরে তাদের বসবাস, তাদের পূর্বপুরুষরা এখানে বসবাস করেছে, তারা মানুষের ক্ষতি করে না। আর এখানে তো আগে চা বাগান করাও হয়নি, আশপাশ দিয়ে হয়েছে, এই পাহাড়ে তো আর হয়নি। এই পাহাড়ে যখন কাজ শুরু হয় তখন এরা এটা পছন্দ করে নাই, যার কারণে মালিককে সতর্ক করা হয়েছিল। কিন্তু মালিক এই বিষয়টা বেমালুম চেপে যায়,
চেপে গিয়ে শ্রমিকদেরকে বারবার পাঠানো হয়। এদিকে শ্রমিকরা গিয়ে কাজ করা শুরু করেছে, আর এদেরও অসুবিধা হয়েছে এবং এদের নাকি মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে, যার কারণে বারবার সতর্ক করার জন্য এক একটা করে মানুষকে হত্যা করা হয়েছে। তারপরও সতর্ক হয়নি কেউই, যার কারণে এই মৃত্যু খেলা চলতেই থাকবে, এটা ওই জিনে জানিয়ে দেয়। তারপরে সমাধান কি? কোহলি দাদু বলেন যে আসলে বাগান তো হয়েই গেছে, এখানে তো আরো শত মানুষের রুজি রুটির ব্যবস্থা হয়েছে, তোমরা এখান থেকে চলে যাও। ওরা বলে যে না, আমাদের এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নাই, আমরা যদি চলেও যাই, বহু বছর যেখানে জিনেরা থাকে সেই জায়গার প্রতি একটা মায়া কাজ করে। ওই জিন জানায় যে সে চলে গেলেও, পরিবার নিয়ে চলে গেলেও, এই পরিবারের অন্য সদস্যরা যে কখনো ফেরত আসবে না, সে আবার মৃত্যু খেলা চালাবে না, এটা বলা যায় না। এখন সমাধান কি? একটা ভয়ঙ্কর সমাধান দিয়েছিল। প্রথমে কোহলি দাদু মনে করেছিলেন হয়তোবা গরু খাসি এটা সেটা হয়তোবা ওখানে দিতে হবে, এরপর চলে যাবে। সাধারণত জিনেরা এভাবেই তো চলে যায়, কিন্তু না, ওই কর্তা জিন একটা ভয়ঙ্কর শর্তের কথা বলেন, যেটা পালন করা অত্যন্ত দুরূহ ব্যাপার। সেই কর্তা জিন জানান যে তাদের এখান থেকে একেবারে চলে যাওয়ার একটাই উপায় আছে, সেটা হচ্ছে ওই গাছে কেউ যদি স্বেচ্ছায় আত্মহত্যা করে, তাহলেই সে নিজেকে নিজে বলি দেবে, তবেই শুধু তারা যেতে পারবে। এছাড়া তাদের এখান থেকে যাওয়ার আর কোনো উপায় নেই। নিজে জেনে শুনে আত্মহত্যা করবে, তার আত্মহত্যার করার কোনো কারণ নাই, তারপরে কেন আত্মহত্যা করবে? এটা যখন বলা হয় ওই জিনকে, বলে দেয়া এটাই সমাধান, এছাড়া কোনো সমাধান নেই, এই বলে নাকি ওই জিন চলে যায়। যখন কোহলি দাদু সকালবেলা শ্রমিকদেরকে এই বিষয়টা অবগত করেন যে জিন এটা বলেছে, কেউ তো রাজি হয় না। কে গিয়ে মরতে চাইবে ওখানে, যে আমি ইচ্ছা করে যাই এখানে আত্মহত্যা করব? আত্মহত্যা অন্য কোনো কারণে হলে হবে না, মানে এই উদ্দেশ্যেই আত্মহত্যা করতে হবে, যে জিনদেরকে তাড়ানোর জন্য আমি আত্মহত্যা করব, এরকম একটা অবস্থা। এটা তো কেউ রাজি হবে না, স্বাভাবিকভাবেই কেউ রাজি হয়ও না। মালিককে এরপরে এই বিষয়টা জানানো হয় যে আপনি কেন শুরু থেকে এই বিষয়টার পদক্ষেপ নেন না, আপনার কারণে 8টা জীবন চলে গেছে। মালিক তো তখন থতমত খেয়ে গেছে। মালিক এরপরেও আরো কিছু তান্ত্রিক নিয়ে আসছে, প্রত্যেকটা তান্ত্রিক এসেই ফেরত চলে গেছে, কাজ হয় না। তারা বলে যে এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। এইভাবে যখন কোনো কিছুই হচ্ছিল না, একটা পর্যায়ে এই সমাধানের রাস্তাটা খুলে যায়। এই সমাধানটা মূলত এই কোহলি দাদুর যিনি বাবা, উনি করেছিলেন। উনি তো অনেক বয়স্ক হয়ে গিয়েছিলেন। এই দাদুর বাবা, উনি বলেছিলেন যে উনি ওখানে আত্মহত্যা করবেন। সবাই নিষেধ করেছিল। তখন উনি বলেছিলেন যে আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আমি তো যে কোনো সময় এমনি মারা যাবো রে। আমি যদি নিজের জীবনের বিনিময়ে এই জনপদের অসংখ্য মানুষের জীবন বাঁচা যেতে পারি, তাহলে তো আমার এই মানব জীবন সার্থক হবে। আর এটা তো আত্মহত্যা না, আমি তো নিজে জেনে শুনে আমি অন্যের হাতে আসলে হত্যা হচ্ছি। হতে পারে আমি আত্মহত্যা করতেছি, দেখতে আত্মহত্যা মনে হতে পারে, কিন্তু আমি কি আত্মহত্যা করতেছি নাকি কেউ আমার মৃত্যু কার্যকর করতেছে? আমি তো বহু মানুষের বাঁচানোর জন্যই নিজেকে বিলিয়ে দিচ্ছি। এদিকে ওনার বয়স যতই হোক, পরিবার থেকে কি কেউ এটা রাজি হয়? হয় না। কিন্তু উনি ওনার সিদ্ধান্তে অটল। মালিককে জানানো হয় যে এটার সমাধানে উনি এগিয়ে এসেছেন। মালিককে বলা হয় যে আমি এক শর্তেই শুধু এই কাজটি করব, সেটা হচ্ছে যে আমার মৃত্যুর পর আমার পরিবারের যারা আছেন, আমার ছেলে মেয়ে নাতি পুতি যারাই আসবেন, তাদেরকে বিশেষভাবে যেন এই কোম্পানির তরফ থেকে ফ্যাসিলিটি দেয়া হয়। মালিক এটা মেনে নেন। উনি এটাও বলেছিলেন যে আমার পরিবারের সদস্যদেরকে ফ্যাসিলিটি দেয়া হচ্ছে, এটা নিয়ে অন্য কেউ যেন হিংসা না করে, অন্য কেউ যেন আপত্তি না করে। অন্যরাও সেটা মেনে নেন। সত্যি ওই লোকটি ওই গাছের ডালে আত্মহত্যা করেছিল। নবম মৃত্যুর মাধ্যম দিয়ে এই মৃত্যু খেলা শেষ হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত ওখানে আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এখনো পর্যন্ত ওই পরিবারের সদস্যদেরকে বিশেষ কিছু ফ্যাসিলিটিস দিয়েছেন, মালিক তার কথা রেখেছেন, এখনো রেখে চলছেন, ভবিষ্যতে হয়তো বা রাখবেন। প্রিয় লিসেনার্স, আসলে এই যে ঘটনাটা, এটাকে আমরা কি আত্মহত্যা বলবো, হত্যাকাণ্ড বলবো, না আসলে কি বলে অভিহিত করব? এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, কোনোভাবেই এই মৃত্যু খেলা থামবে না। তাই এই বৃদ্ধ মানুষটি নিজের জীবনকে বিকিয়ে দিয়েছিলেন। দাদুর বাবা নিজের ইচ্ছায় এই গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। এভাবেই তো মৃত্যুর খেলা শেষ হলো। কিন্তু দাদুর বাবা, উনি যে নিজেকে বিলিয়ে দিলেন, এটা আসলে আমরা কোন দৃষ্টিতে বিচার করব? এটা এক একজন এক এক রকম ভাবে মূল্যায়ন করবেন। আপনাদের কাছে এই বিষয়টা আসলে কেমন লাগলো? ওনার এই আত্মাহুতি, এটা কি আসলে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড? এটা আমরা কি বলতে পারি? আমার বলার আসলে ভাষা নাই। আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে এই বিষয়ে জানাতে পারেন, এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপে গিয়েও জানাতে পারেন। আসলে একটা মানুষ কিভাবে নিজেকে সঁপে দিয়ে আরো অসংখ্য মানুষের জীবনকে বাঁচিয়ে দিয়ে গেলেন, এটাও আমাদের চিন্তার একটি খোরাক যোগায়। পৃথিবীতে অনেকেই জন্মগ্রহণ করছে, আবার এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। কেউ কেউ নিজেকে মহান করছে, কেউ কেউ নিজেকে অনেক নিচ পর্যায়ে নামিয়ে নিয়ে পৃথিবী থেকে চলে যাচ্ছে। কেউ মহৎ হয়ে জন্মায়, কেউ মহত্ব অর্জন করে, আবার কারো উপর মহত্ব চাপিয়ে দেওয়া হয়। এটা আমার কথা নয়, শেক্সপিয়ার এই কথাটি বলেছিলেন। লিসেনার্স, ফিরে এলাম আমাদের এবারের হরর নাইটের 84তম আয়োজনের শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ওনাকে পাঠিয়েছেন ওনার কাতার প্রবাসী এক ভাই। আর কাতার প্রবাসী ওই ভাইটি ঘটনাটি শুনেছিলেন ওনার এক পাকিস্তানি কলিগের কাছে। মূলত ঘটনাটি সেই কলিগের বাবার সাথে ঘটেছিল। ঘটনাটির সময়কাল 1993 কি 94 সাল হবে। আর কলিগের বাবার নাম হানিফ। ওনার বাড়ি ছিল পাকিস্তানের কোন এক গ্রামে, সঙ্গত কারণে গ্রামের নামটি বলেন নাই, কোন একটা গ্রামই আমরা বলছি। আর এই যে হানিফ, উনি পেশায় ছিলেন একজন বাইসাইকেল মিস্ত্রি। তার পরিবারে তার স্ত্রী, বৃদ্ধ মা আর 3 সন্তান। শুধু সাইকেল মিস্ত্রির কাজ করে তার পরিবারের ভরণ পোষণ করাটা কষ্টসাধ্য হয়ে ওঠে। একদিন হানিফের কাছে তার এলাকার একজন লোক দেখা করতে আসে। হানিফকে সে একটা লোভনীয় প্রস্তাব দেয়। প্রস্তাবটা ছিল যে এই লোকটা সাইকেল দেবে, হানিফ কি করবে, সেই সাইকেলটা খুলে রং করবে আর ভিন্ন ভিন্ন কিছু পার্টস লাগিয়ে এমনভাবে এই সাইকেলটা রূপদান করবে যেটা আগের সাইকেল যেইটা ছিল আর কি, এটা বোঝা যাবে না, মনে হবে এটা ভিন্ন রকম চেহারার একটা সাইকেল। এর বিনিময়ে হানিফকে সে ভালো অঙ্কের টাকা দেবে, আর কাজটা করতে হবে তার দোকানে গিয়ে, তার যে গোডাউন আছে সেখানে গিয়ে। আর কাজটা করার সময় কেউ যেন দেখতে না পায়, রাতের বেলা কাজ করতে হবে। টাকার কথা চিন্তা করে এই লোকটার প্রস্তাবে হানিফ রাজি হয়ে যায়। হানিফ কিন্তু বুঝতে পেরেছিল যে লোকটা আসলে সাইকেল চুরি করে নিয়ে আসবে। চুরি করে আনার পর হানিফকে দিয়ে সাইকেলের কাজটি করাবে, মানে রূপ বদল করে দিতে হবে আর কি। হানিফ লোকটা ভালো হলেও প্রচন্ড অভাবের তাড়নায় ওই লোকের প্রস্তাবে রাজি হয়ে যায়। ওই লোকটার তো একটা পুরনো সাইকেলের দোকান ছিল, যেখানে সে সাইকেল চুরি করে এনে এসে রেখে দিত। লোকটা রাতে চুরি করে এনে রাখতো, আর হানিফ পরের রাত্রে গিয়ে কাজ করত। তো এভাবে কিন্তু কাজ হতো। আর দিনের বেলা হানিফ তার নিজের দোকানে সাইকেল মেরামতের কাজ করত। এভাবে কাজ চলছিল। হানিফ রাতের বেলা সে যখন বের হতো তখন বলতো দোকানে যাচ্ছে, দোকানে কাজ আছে। আর একজনের দোকানে যাচ্ছে চুরি সাইকেল রং করার জন্য, এটা তোর বাড়িতে বলতো না। সে আবার বলতো যে মাঝে মাঝে কিছু পাহারা দেওয়ার কাজও পড়ে, এই জন্য প্রতি রাত্রেই তাকে বাইরে যেতে হয়। এই জন্য বাড়ির লোকজন এই বিষয় নিয়ে আর কোনো সন্দেহও করে নাই। সারা রাত ধরে কাজ করে ফজরের পর সে বাড়িতে ফিরত। বেলা করে ঘুম থেকে উঠে এরপর তার দোকানে যেত, টুকিটাকি কাজ করত। তো ভালোই টাকা পয়সা পাচ্ছিল আর কি।
প্রতিদিনের মতো এক রাত্রে হানিফ সাইকেলের কাজ করছিল, অর্থাৎ ওই যে চুরি সাইকেলের রং করছিল ওই জায়গায় গিয়ে, তো মধ্যরাতে দরজার বাইরে 4 থেকে 5 জন মানুষের কথার শব্দ হানিফ শোনে। শব্দ শুনে কাজ কাজ সে যে করছিল কাজ করা বন্ধ করে দেয়, চুপ করে বসে থাকে, চিন্তা করতেছে যে বাইরে যদি লোকজন একবার টের পায় যে সে ভিতরে আছে, চুরি সাইকেলে রং করছে, তাহলে সে ধরা খেয়ে যাবে। সে অপেক্ষা করছে কখন এই লোকগুলো চলে যায়, কিন্তু তারা চলে যায় না, তারা ওখানে দাঁড়িয়ে থেকে কথা বলতেই থাকে। হানিফের কাছে মনে হলো তারা আরবি অথবা ফার্সি ভাষায় কথা বলছে, ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে তারা কথা বলছে না। হানিফ তাদের কথা স্পষ্ট শুনতে পায় কিন্তু কথা বোঝে না যে কি বলছে। বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পর তাদের কথাও থেমে যায়। হানিফ মনে করে তারা চলে গেছে, সে আবার কাজ করতে থাকে। এর অল্প কিছুক্ষণ পর হঠাৎ করে ওই দরজায় কেউ নক করে, আর বাইরে থেকে হানিফের নাম ধরে ডাকতে থাকে। বলে তারা 5 জন হানিফের সাথে কথা বলতে চায়। তারা আরো বলে যে হানিফ তুমি দরজা খুলে বাইরে এসো, আমরা তোমার কোনো ক্ষতি করব না। এই বলে হানিফকে অভয় দেয়। পুরো কথাটা হচ্ছিল কিন্তু ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে, আমরা বাংলায় বোঝার সুবিধাতে বলছি আর কি। তো হানিফ তো দরজা খুলে বাইরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে এসে দেখে 5 জন মানুষ আলখেল্লা পরা, মাথায় টুপি পরা, আর পিঠে একটা কাপড়ের ঝোলা এটা নিয়ে দাঁড়িয়ে আছে। পাকিস্তানে এরকম দৃশ্য একদম স্বাভাবিক, এরকম উঁচা লম্বা আলখেল্লা পরা, পাগড়ি পরা, পিঠে ঝোলা, এরকম অসংখ্য লোক সেখানে ঘুরে বেড়ায়। এরকম ভয়ঙ্কর কিছু কিন্তু মনে হচ্ছে না। তো ঘর থেকে বের হয়ে আসার পর তাদের ভিতরে থাকা মুরব্বি টাইপের একজন লোক হানিফকে সালাম দেয়। হানিফও সালামের উত্তর দেয়। হানিফ জিজ্ঞেস করে যে তারা কারা, কি চায় এত রাত্রে তার কাছে। ওই মুরব্বী লোকটা হানিফকে বলে তুমি আমাদের চিনবা না, কিন্তু আমরা তোমাকে চিনি। তুমি যেটা করছো তা ভালো করছো না, এটা করা বাদ দাও, সৎ পথে চলো, ইনশাল্লাহ আল্লাহ তোমার রিজিকে বরকত দান করবেন। এই কথা বলে তারা চলে যাওয়ার জন্য হাঁটাও শুরু করে। তখন হানিফ আবার জিজ্ঞেস করে আপনারা তো বলে গেলেন না আপনারা কারা। ওই লোকগুলো হানিফের কথায় কান না দিয়ে তারা চলে যায়। হানিফ বেশি কিছু চিন্তা না করে আবার ঘরে ঢুকে তার সেই কাজ শুরু করে। এদিকে হয় কি, কয়েকদিন পর যে লোকটা সাইকেল চুরি করে নিয়ে আসতো সেই লোকটা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। লোকজন তো তাকে গণপিটুনি দিয়ে থানায় পাঠিয়েছে। এখন ওই লোকটার হয়ে যে হানিফ সাইকেলের কিছু কাজ করে দেয় এটা কিন্তু ওই লোকটা স্বীকার করে নাই। হানিফ ওই যাত্রায় বেঁচে যায়। চোর ধরার পর এখন ওই লোকটা তো আটকে গেছে জেলখানায়। এখন হানিফ তো আর কাজ পায় না, টাকাও হয় না। এদিকে চুরির একটা সাইকেল ছিল, সেটার কাজ তো রয়ে গেছে, ওটার কাজ করে না। এখন হানিফ চিন্তা করতেছে যে এই লোকটা তো ধরা পড়ছে, বসে আছে জেলখানায়, এই যে সাইকেলটা একটা আছে এটা কাজ করি, আর এটার কাজ করে রং টং করে আমি বিক্রি করে দিই। ওই লোকের কাছে তো আরো কয়েকটা কাজের টাকা পাবোই, তো এইটা না হয় আমি সেই টাকা থেকে কেটে নিলাম। তো হানিফ ওই সাইকেলটার কাজ টাজ করে সে বিক্রি করে দিছে আরেক জায়গায়, মোটামুটি ভালোই টাকা পাইছে। এখন এই জিনিসটা কিন্তু হানিফের লোভকে বাড়িয়ে দিয়েছিল। হানিফ চিন্তা করলো যে চুরি করে তো ভালোই ইনকাম করা যায়, তা আমিও সাইকেল চুরির কাজ শুরু করে দিই। হানিফ এইবার সাইকেল চুরির কাজে নেমে পড়ছে। তবে দিনের বেলা চুরি করে না, রাতের বেলা সে টার্গেট করে কোন কোন বাড়ির বাইরে সাইকেল থাকে বা বাড়ির বারান্দায় সাইকেল থাকে, তো সে সাইকেল চুরির কাজ শুরু করে। রাতের বেলা মুখে গামছা জাতীয় কাপড় পেঁচিয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সাইকেল চুরির উদ্দেশ্যে। হাতে একটা ব্যাটারি লাইট নিয়ে বের হয়। হানিফের যাওয়ার পথে এক জায়গায় এমন একটা জায়গা আছে সেখানে দুপাশে কোনো বাড়িঘর নেই, শুধু গমের ক্ষেত। তো হানিফ সে জায়গার মাঝামাঝি পৌঁছেছে। হঠাৎ করে পেছন থেকে একজন মুরব্বী লোকের ডাকের আওয়াজ হানিফ শুনতে পায়। হানিফ পেছনে ফিরে দেখে লোকটা তার থেকে 5 থেকে 6 হাত দূরে দাঁড়িয়ে আছে, আর তার সাথে সেই লোকগুলোও আছে। লোকটা হানিফকে বলে, হানিফ তোমার হাতের লাইটটা বন্ধ করো, আমাদের শরীরে তোমার লাইটের আলো ধরো না, তোমার লাইটটা নষ্ট হয়ে যাবে, আমাদেরও কষ্ট হবে। হানিফ হাতে থাকা লাইটটা বন্ধ করে। তারপর লোকটা বলে, হানিফ কি কাজ শুরু করেছো তুমি? এটা তো ভালো কাজ না, এখন যে কাজ করতে যাচ্ছ এটা করতে যেও না, সৎ পথে চলার চেষ্টা করো, ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো আমরা তোমাকে সাহায্য করব। হানিফ বলে, বলুন তো আপনারা আসলে কারা, কিভাবে জানেন যে আমি কি করতে যাচ্ছি? তখন ওই লোকটা বলে,
আমার নাম ইব্রাহিম ইবনু খালেক, ওরা আমার সঙ্গী। সঙ্গীদের নামও বলে, তবে সঙ্গীদের নাম হানিফার মনে করতে পারেন নাই আর কি, শুধু একজনের নামই মনে রাখতে পেরেছেন। তো হানিফ বলেন যে আপনাদের তো আমি কখনো দেখি নাই, আপনারা কোথায় থাকেন? তখন ওই ইব্রাহিম ইবনু খালেক বলছেন, তোমাদের এই এলাকাতেই বহু বছর ধরেই আমরা আছি, এই জন্য আমরা জানি কে কি করে, কে কি কাজ করতে যায়। তখন হানিফ বলে, আমার জীবনে প্রায় 40টা বছর তো এই গ্রামে কাটাই দিলাম, আপনাদের তো কখনো দেখলাম না। তখন ইব্রাহিম বলে ওঠেন, সবাই চাইলেই কি আমাদের দেখতে পায়? আমরা মাঝে মধ্যে কারো সামনে দেখা দিই, আর আল্লাহ যদি চান কারো সামনে হঠাৎ করে পড়ে গেছি, তখন কেউ দেখে ফেলে। এবার হানিফ কিছুটা ভয় পেয়ে বলে, আসলে আমার তো অনেক অভাব, আমার বাবা মারা গেছেন বহু বছর হলো, আমার বৃদ্ধ মা আছে, আমার 3টা সন্তান আছে, স্ত্রী আছে, এদেরকে তো ভরণ পোষণ দিতে হয়, এদেরকে তো খাওয়াতে হবে, আমি কি করব? আমার তো আর কোনো উপায় নাই, কয় টাকায় ইনকাম করি, কতগুলা মানুষ, ক্ষমা করবেন, আমি তো নিরুপায় হয়ে কাজটা শুরু করছি, আমার কোনো ক্ষতি করেন না। তখন ওই ইব্রাহিম উনি বলে ওঠেন, হানিফ তুমি ভয় পেও না, তুমি বুঝতে পেরেছো আমরা কারা, তুমি যা ভাবছো আমরা আসলে তাই, তবে আমরা তোমার কোনো ক্ষতি করার চেষ্টাও করব না। তুমি যদি এই কাজ করো তাহলে তোমার সঙ্গীর মতো তোমাকেও তো জেলে যেতে হবে, তখন কি হবে? তুমি যাদের কথা চিন্তা করে এই পাপ কাজ করে যাচ্ছ, তারা কি বাঁচবে? না খেয়ে তারা তো মারা যাবে তুমি যদি জেলে যাও, সুতরাং এগুলো বাদ দাও। হানিফ তখন বলে যে তাহলে আপনারাই বলে দেন আমি এখন কি করব? ইব্রাহিম বলেন, পরিশ্রম করে হালাল উপায়ে অর্থ উপার্জন করো, ইনশাল্লাহ আমরাও তোমাকে সাহায্য করব। হানিফ বলেন যে কিভাবে সাহায্য করবেন আমাকে? তখন ইব্রাহিম বলেন যে আগামীকাল একজন লোকের বাড়িতে যাবা, যার নাম হচ্ছে রমজান আলী, সে চাষের জন্য লোক খুঁজবে, তুমি তার বাড়িতে যাবে এবং বলবা যে তুমি তার জমি চাষ করে দেবে, কাল থেকে তুমি যতটা পারো চাষের কাজ করবা, আর রাতে ঘুমানোর আগে তোমার যে কোদাল আছে ওই কোদালটা তোমার ঘরের বারান্দায় রেখে দিবা, আর ফজরের আজানের সময় উঠে নামাজ পড়ে রমজান আলীর জমিতে তুমি চলে আসবা। প্রতিদিন কতটুকু কাজ করবা এটা রমজানের কাছ থেকে বুঝে নিবা যে আমি প্রতিদিন এতটুকু কাজ করে যাব। তো এই কথা বলার সাথে সাথে হানিফ পেছনের দিক থেকে ধুম করে কিছু একটা পড়ার আওয়াজ শুনতে পায়। হানিফ পেছন দিকে ফিরে দেখে কিছু নাই, আবার সামনের দিকে ফিরে দেখে এই ইব্রাহিম আর তার সঙ্গীরাও কেউ নেই। এটা হানিফ কিন্তু আগেই বুঝতে পেরেছিল যে এরা কারা, তাই সে অবাক হয়নি। হানিফ জানতো যে জিনেদের মধ্যে ভালো খারাপ দুই রকমেরই আছে, এরা ভালো পরহেজগার জিন। ওই রাত্রে হানিফ আর চুরি করতে যায় না, সে বাড়িতে চলে আসে। পরের দিন হানিফ রমজান আলীর বাড়িতে যায়। রমজান আলী তাকে জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে যে আমি জমি চাষের জন্য লোক ঠিক করব? আমি তো এখনো কারোর সাথে এই বিষয়টা আলোচনা করি নাই, কাউকে বলিও নাই। এরপর হানিফ বলেন, আসলে আপনার আশেপাশের জমিগুলো তো চাষ হয়ে গেছে, আপনারটা হয় নাই, তাই ভাবলাম আপনি হয়তো বা 2-1 দিনের মধ্যে আপনার জমিগুলো চাষ করাবেন। রমজান আলী বলেন যে আসলে তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি আছে ভালোই, তোমার আর লোকজন কোথায়? তুমি কি একাই কাজ করতে পারবা? পারবা না তো, আর পারলেও তো তোমার অনেক দেরি হয়ে যাবে, এত দড়ি তো আমার পোষাবে না বাবু। তখন হানিফ বলেন, আপনি শুধু অনুমতি দেন, আমি লোক জোগাড় করে কাজ শুরু করে দেব। হানিফ কয়েকজনের সাথে কথা বলে কাজের জন্য ঠিক করে, তাদের বলে দেয় ফজরের পর থেকে কাজ শুরু করবে, সবাই যে যার মতো যেন চলে আসে তাদের সময় অনুযায়ী। হানিফ রাত্রে ঘুমানোর আগে ইব্রাহিম জিনের কথা মতো ঘরের বারান্দায় কোদাল রেখে রাত্রে ঘুমিয়ে পড়ে। ফজর আজান দিলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে রমজান আলীর জমিতে যায়, সেই কোদালটা নিয়ে রেখে দিত রাতের বেলা, সকালবেলা দেখতো যে কোদাল ওখানেই আছে, তো সেই কোদালটা নিয়ে এসে জমিতে যেত, গিয়ে দেখে যে একজন মানুষ পুরো একদিনে চাষের জন্য যতটুকু মাটি কোপাতে পারে তার প্রায়, মানে সম্পূর্ণ না, প্রায় ওরকম জায়গা কোপানো আছে। আসলে এরকমটা কেন হলো এটা অন্য কেউ বুঝতে না পারলে হানিফ তো বুঝেছে, তবে পুরোটা কিন্তু একবারে করা না, যে পুরোটা করে রেখেছে বিষয়টা এরকম না। হানিফ গিয়ে কিছুটা কাজ করে, অন্য মজুররা এসে দেখে বা অন্য শ্রমিকরা এসে দেখে যে তারা মাত্র এসেছে আর হানিফের একদিনের কাজ প্রায় শেষ। হানিফ সে একদিনে কতটুকু কাজ করবে এটা তো হানিফ ঠিক করেই নেয়।
হানিফের কাজ দেখে অন্যরা অবাক হয়। হানিফ বলে যে আসলে দিনের বেলা তো খুব রোদ থাকে, এই জন্য আমি রাতের বেলা এসে কাজ আগায় রাখি, আর দিনের বেলা এসে বাকিটা আগাই, তারপর আমি চলে যাই। তো হানিফ কিন্তু ওই কিছুটা কাজ শেষ করে আবার চলেও যায়। তো এই যে রমজান আলী মানে যিনি জমির মালিক, উনি দেখেন যে হানিফ তার কাজটা ঠিকঠাক মতো করে চলে গেছে। হানিফ বাড়িতে গিয়ে বিশ্রাম নিয়ে আবার সাইকেলের দোকানে গিয়ে সাইকেলে মেরামত করে, তো ভালোই হচ্ছে। রমজান আলীর জমিও ঠিকঠাক মতো চাষবাস করার উপযোগী হয়ে যায়, মাটি কোপানো হয়ে যায়, তো ভালো টাকা পয়সাও ওখান থেকে পায়। এদিকে কি হয়, হানিফের দোকানে অদ্ভুতভাবে সাইকেলের কাস্টমার বেড়ে যায়। সেখানে সাইকেল আসতে থেকে প্রচুর মেরামতের জন্য। হানিফ এই কাজগুলো মনোযোগ দিয়ে করত। এদিকে সাইকেলের দোকান থেকে উপার্জন খুব ভালো হওয়ার কারণে সে আর ওই মজুরের কাজের দিকে যাওয়ার সুযোগ করতে পারে নাই। আর এর ভিতরে ওই ইব্রাহিম জিনও তার দলবল নিয়ে হানিফের সাথে আর কখনো দেখা করতে আসেনি, এর ভিতরে আর কি। কিন্তু একদিন হানিফ একটা ভুল করে ফেলে। সেটা কি, তার বাল্যকালের এক দুষ্টু বন্ধু এসে হানিফের সাথে দেখা করে, কয়েকদিন এসে গল্প গুজব করছে। আর দুষ্টু বন্ধুদের কাজ তো তার বন্ধুদেরকে বিপদের দিকে ঠেলে দেয়া। সে বলে যে হানিফ এত কাজ করো, কখনো মদ টদ খেয়ে দেখেছো? চলো না আজকে একটু আয়েশ করে মদ খাই। ও কিছু হয় না। তখন হানিফ বলে না না, আমি সব জিনিস খাই না। তখন তার বন্ধু বলে আরে দুই একদিন খেলে কিছু হয় না, কে দেখতেছে, চলো যাই। এগুলোর স্বাদ কি, রোদ একটু চেখে দেখতে হয়। এই বলে বিভিন্নভাবে হানিফকে সে কনভিন্স করে। তো এরপর হানিফ তো রাতের বেলা সেই বন্ধুর সাথে মদের দোকানে গেছে, কিন্তু ভাগ্য এমন যে তারা যখন গিয়েছে তখন দোকানদার বলে যে মদ তো শেষ, আজকে আর মদ নাই, কালকে আসো। হানিফের কিন্তু মদ খাওয়া হলো না। ওই বন্ধুর তো খুব আফসোস, তাহারে আজকে রাত্রে মদ খেতে পারলাম না। হানিফের ওরকম আফসোস লাগতেছে না, তার ভালোই লাগছে, যাক আসছিলাম পাইনি, ভালো হয়েছে। তা হানিফ তো আর ওই রাত্রে মদ খায় নাই, বাড়িতে এসে ঘুমিয়ে পড়ছে। রাত কয়টা বাজে এটা ঠিক মনে নাই আসলে হানিফের, হয়তো মধ্যরাতই হবে। হানিফের ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙে কারো একজন ডাকাডাকিতে। হানিফ ওঠে, ওঠার পর দরজা খুলে বাইরে গিয়ে দেখে একজন লোককে সে চেনে, ইব্রাহিম হুজুরের এক সঙ্গী। সে হানিফকে বলে যে হুজুর তোমার সাথে দেখা করতে আসে, তাড়াতাড়ি আসো। তো হানিফ চোখ খুলে দেখেছিল, অর্থাৎ ঘুম থেকে সে উঠেছে, এখানেও দেখে যে একটা অদ্ভুত দৃশ্য। সে কিন্তু ঘরে ঘুমিয়ে আছে এটা দেখেনি, সে দেখলো সে এক গমের খেতে ঘুমিয়ে আছে। সেখান থেকে উঠে দেখে যে ঘর বাড়ি কোথায় নাই, এরপর দেখে যে ওই সঙ্গী একজন। তো যাই হোক, শুরুতে মনে করছে সে দরজা খুলেছে, দরজা খুলে বাইরে গিয়ে দেখেছে, কিন্তু পরে বুঝলো যে আসলে সে দরজা কিছুই খোলে নাই, সে একটা গমের ক্ষেতের মধ্যে শুয়েছিল। তো যাই হোক, সেখানে সেই ইব্রাহিম হুজুর উনি উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে, তার সঙ্গী সাথীরা সবাই এই হানিফের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তবে তাদের মুখের ভাব দেখে মনে হচ্ছে তারা সবাই হানিফের উপর খুব রেগে আছে। তো ইব্রাহিম হুজুর পিছন দিকে ঘুরে আছে, ওই অবস্থাতেই হানিফ তাকে সালাম দেন। তো সালাম দেওয়ার পর ইব্রাহিম হুজুর সালামের উত্তর নিয়ে হানিফের দিকে মুখ ঘোরান। ইব্রাহিম হুজুর বলছেন, অর্থাৎ ইব্রাহিম জিন বলছেন যে হানিফ তুমি কি জানো না মদ আমাদের জন্য হারাম? হানিফ মাথা নিচু করে বলে হ্যাঁ হুজুর জানি। তখন ইব্রাহিম জিন বলছে তুমি তো এটাও জানো মদ পান করলে 40 দিনের ইবাদত কবুল হবে না? তোমাকে সাবধান করতে আসলাম, আমরা তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু এরপর হারামের সাথে জড়াতে চাইলে আল্লাহর রহমতে তোমাকে যতটুকু উপকার করতাম আমরা সেটার করতে পারবো না। হানিফ বলেন ঠিক আছে হুজুর, আমি আর এইসব জিনিসের মধ্যে যাব না, কখনোই এগুলোর কাছেও যাব না, এবার মতো আমাকে ক্ষমা করে দিন। তখন ইব্রাহিম জিন বলেন আমার কাছে ক্ষমা কেন চাচ্ছ? আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা তোমাদের জাতির থেকেও নিচু জাতি, আমরা কি কাউকে ক্ষমা করতে পারি? আমরা ক্ষমা করার কেউ না। এই ইব্রাহিম জিন এতটা বিনয়ী ছিলেন, এতটা বিনয়ের সাথে এই হানিফকে কথাটা বলেছিলেন, হানিফ অবাক হয়ে যান। এরপর হানিফ বলেন আচ্ছা একটা কথার উত্তর দেন, আপনারা আমাকে এত সাহায্য কেন করছেন? এরপর ইব্রাহিম জিন বলেন তোমার বাবা আমার একজন বন্ধু ছিলেন। হানিফ বলেন আমার বাবা তো একজন ফেরিওয়ালা ছিলেন, কিভাবে আপনার বন্ধু হলেন? তখন ইব্রাহিম জিন বললেন হ্যাঁ তোমার বাবা একজন ফেরিওয়ালা ছিলেন। একদিন ফেরি করতে করতে উনি অনেক দূরে চলে গিয়েছিলেন,
বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাওয়ায় উনি একটি মসজিদের বারান্দায় শুয়ে পড়েন। আর ওই মসজিদে আমিও রাতের বেলা নামাজ পড়তে যেতাম। তোমার বাবা এমন একটা জায়গায় শুয়েছিলেন যেটা নামাজের জায়গা। এদিকে আমি নামাজ পড়ার জন্য সুযোগ পাচ্ছিলাম না। আমি তাকে আস্তে করে সরিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে তার ঘুম না ভেঙে যায়। যেহেতু সারাদিন পরিশ্রম করেছিলেন, উনি গভীর ঘুমে বিভোর ছিলেন। এমনভাবে আমি সরিয়েছি যাতে করে উনি কিছুটা টের না পান, কিন্তু ওনাকে সরানোর সময় ওনার ঘুম ভেঙে যায়। উনি আমাকে আমার রূপে দেখে ফেলে। এরপর তোমার বাবা অনেক ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। ফজর আজান দিতে মুয়াজ্জিন সাহেব এসে তোমার বাবাকে অজ্ঞান অবস্থায় পায়। তারপর মুয়াজ্জিন সাহেব তোমার বাবার জ্ঞান ফেরায়। তাকে জিজ্ঞেস করা হলে তোমার বাবা বলে যে কি হয়েছিল। তো মুয়াজ্জিন সাহেব সবকিছু শুনে বলে এই ঘটনা তোমার বাবা যেন আর কাউকে না বলে। তোমার বাবা কাউকে বলেনও নাই। কয়েকদিন পর তোমার বাবাকে আমি দেখা দিই। তোমার বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়েছিল। এই সময় আমি উঠোনে দাঁড়িয়ে তোমার বাবাকে ডেকেছি, যেমনটা তোমাকে ডেকেছিলাম। তো তোমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। তোমার বাবাকে আমি বলেছিলাম যে তোমাদের এলাকায় একটা মসজিদ আছে, ওটা ভালো অবস্থায় নাই, ওটাকে পুনর্নির্মাণ করতে হবে। এলাকাবাসীর সাহায্য নিতে, আর যতটুকু পারি আমরাও সাহায্য করব। আর এই মসজিদটার কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে, ওই মসজিদে তখন মুয়াজ্জিন ছিল না, রেগুলার কোনো মুয়াজ্জিন ছিল না, তোমার বাবা যেন ওই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব নেন। সেটাই করা হয়। এরপর থেকে তোমার বাবা মুয়াজ্জিনের দায়িত্ব নেন। আর তোমার বাবার সাথে এরপর অধিকাংশ সময় ওই মসজিদেই আমার সাথে কথা হতো। অনেক গল্প করেছি তোমার বাবার সাথে, অনেক দিনের আলোচনা করেছি। আর যে রাতে তোমার বাবা আমাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল, তার জন্য তোমার বাবার কাছে আমি ক্ষমা চেয়েছি, কেননা আমার ভুলের কারণে তোমার বাবার ঘুম ভেঙে গিয়েছিল। সে তো ইচ্ছা করে দেখেনি। তো এইভাবেই আমাদের বন্ধুত্ব হয়। হানিফ বলেন, আমার বাবা মারা গেছেন তো অনেক বছর হয়েছে, কিন্তু আপনাকে দেখলে এখনো যুবক মনে হয়। তখন ইব্রাহিম জিন বলেন, আমার বয়স অনেক অনেক উত্থান পতন আমি দেখেছি। আমি হালাকু খানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। হালাকু খান ছিলেন চেঙ্গিস খানের নাতি, যার উদ্দেশ্য ছিল মুসলিমদের ধ্বংস করে দেয়া। আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ এই চেঙ্গিস খানের বংশেই আরেকজনকে তৈরি করেছিলেন, যার নাম বারকে খান। এই বারকে খান ইসলামের সুশীতল ছায়ায় এসে হালাকু খানের বিরুদ্ধে অস্ত্র ধরে। হালাকু খানের সাথে যুদ্ধ হয়। সেই যুদ্ধে হালাকু খান পরাজিত হয়। আর এই যুদ্ধের সময় হালাকু খান আহত হয়েছিল। তার ক্ষত স্থানে আমি সুযোগ পেয়েছিলাম থুতু ছিটানোর জন্য। আর সেই ক্ষত স্থানে আস্তে আস্তে পচন ধরে যায়। এরও বেশ কিছু বছর পর হালাকু খান মারা যায়। মানুষ অনেকেই মনে করে যে জিনেদের অভিশাপেও হালাকু খান মারা গেছে। আসলেই সত্য, জিনেরা হালাকু খানের বিরুদ্ধে অনেক বদদুয়া করেছিল। আর যেই জিনেরা সরাসরি হালাকু খানের কাছে গিয়েছিল, তার মধ্যে আমি একজন, যে কিনা হালাকু খানের ক্ষত স্থানে থুথু ফেলেছিলাম। আর জিনেরা যদি ইচ্ছাকৃতভাবে কাউকে থুথু নিক্ষেপ করে, সেখানে পচন ধরে, যেটা হয়েছিল। এছাড়া সেলজুক, মামলুক, আব্বাসীয়, মুঘল, আইয়ুবি, ওসমানীয় সালতানাত আমি দেখেছি। আল্লাহর অসীম কৃপায় আল্লাহ আমাকে এই বিরল সৌভাগ্য দান করেছেন। যাই হোক, তুমি এখন ঘুমাও হানিফ। তোমাকে যে বিষয়গুলো বললাম সেটা মনে রেখো, আর কখনোই এই ধরনের কাজে অগ্রসর হইও না। আমরা এখন নামাজে যাব, হারামের কাজের দিকে ধাবিত হইও না। হানিফ বলেন যে ঠিক আছে, আমি আর যাব না, ইনশাল্লাহ আমি আমার বাবার মতো, আপনার মতো দিনের খেদমত করব। তো যাই হোক, এভাবে চলছিল। হানিফের একটা বোন ছিল, পাশের গ্রামে বিয়ে হয়েছিল। হানিফের বাবার রেখে যাওয়া অল্প কিছু ভিটামাটি জমি ছিল। উনি তো ওরকম ধনী ছিলেন না, ফেরি করে জিনিসপত্র বিক্রি করতেন, সামান্য কিছু জমি জমা ছিল। তো বাবা মারা যাওয়ার আগে হানিফ আর তার বোনকে বলেছিল এই ভাগ বাটোয়ারা কেমন হবে। ইসলামী শরিয়া মোতাবেক যেরকম ভাগ বাটোয়ারা হয়, ওইভাবে ভাগ করে দেওয়ার কথা বলেছিলেন তার বাবা মৃত্যুর পূর্বে। হানিফকে সেই ওসিয়ত করে গিয়েছিলেন, কিন্তু সেই ওসিয়তটা সঙ্গত কারণে হানিফ আসলে রাখতে পারেন নাই, পালন করতে পারেন নাই। হানিফের অবস্থা যখন আস্তে আস্তে ভালো হতে থাকে, এদিকে তার বোন এক পর্যায়ে আসে, তার জমির অংশ দাবি করে। হানিফ তা অস্বীকার করে। হানিফ তার বোনের উপর খুব রাগান্বিত ছিল, কেননা
তার বাবা যখন অসুস্থ ছিল, হানিফের বাবা সুস্থ অবস্থায় তার বোনকে বিয়ে দিয়েছিল, কিন্তু তার বোন হানিফের বাবার অসুস্থ অবস্থায় কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা করেনি, কোনো ধরনের কোনো দেখাশোনা এটাও করেনি। সে তার শ্বশুরবাড়িতেই ছিল। কষ্ট করে হানিফ নিজেই ওনার সহায় সম্পদ রক্ষাও করেছেন, সেই সাথে বাবার চিকিৎসাও করেছেন। তার বাবা একটা সময় মারা গিয়েছে, এমনকি তার বাবাকে নাকি দেখতেও আসে নাই তার বোন। এখন তার মাকেও দেখাশোনা করছে। হঠাৎ করে তার বোন এসে সম্পত্তির ভাগ চেয়েছে। হানিফ তো এটা দিতে অস্বীকার জানায় যে তুই বাবার মৃত্যুর সময় ছিলি না, মাকে এতদিন ধরে দেখলাম, তুই আসলি না, এখন হঠাৎ করে মনে হয়েছে সম্পত্তির ভাগ দরকার, তাই না, যা কিচ্ছু পাবি না। তো এরকম করে বোনকে সে তাড়িয়ে দেয়। এর অল্প কয়েকদিন পর এই ইব্রাহিম জিন তার সাথে হানিফের দেখা হয়। ইব্রাহিম জিন এই বিষয়টা যখন হানিফকে জানায় যে তুমি তোমার সম্পত্তির অংশ রেখে বাকিটুকু তোমার বোনকে দিয়ে দাও, তোমার বোন কি করেছে না করেছে এই বিষয়ে আল্লাহর কাছে সে জবাবদিহি করবে, তার জন্য তুমি কেন এরকম ভয়ঙ্কর পাপের দিকে ধাবিত হচ্ছ? তুমি তো কাজ করতে পারো না। তার কবরে সে যাবে, সে সেটা বুঝবে। তুমি তোমার বোনের সম্পত্তি আত্মসাৎ করতে পারো না। তখন হানিফ সে কথাই বলে যে আমার বোন আমার বাবাকে দেখে নাই, আমার মাকে দেখে নাই, এখনো দেখে না, হঠাৎ করে মনে হয়েছে সম্পত্তি নেওয়ার দরকার তাই আসছে, আমি তাকে কোনো সম্পত্তি দেবো না। সে কিছুই পায় না, সে কেন মৃত্যু সজ্জায় আমার বাবাকে দেখে নাই? ইব্রাহিম জিন তখন বলে যে সে কি করেছে না করেছে সেটা তার উপর ছেড়ে দাও, তুমি তোমার দায়িত্ব পালন করো। এই ইব্রাহিম জিনের মুখের উপরে হানিফ বলে দেয় যে না, আমি তাকে কোনো সম্পত্তি দেব না। ইব্রাহিম জিন বলে ওঠে, তুমি যদি তোমার বোনের সম্পত্তি আত্মসাৎ করো তাহলে আমাকে আর কখনোই তুমি দেখতে পাবে না, আমার কোনো সাহায্যও তুমি পাবে না। হানিফ এবার মাথা গরম করে বলে ওঠে, আপনার দেখারও আমার দরকার নেই, আপনার কোনো সাহায্যেরও দরকার নেই, আপনি চলে যান। এই কথা বলার সাথে সাথে নাকি এই ইব্রাহিম জিন অদৃশ্য হয়ে যায়। এরপর হানিফ ঘরে চলে আসে। এরপর থেকে আর কখনোই হানিফ এই ইব্রাহিম জিন বা তার সঙ্গী সাথীকে কখনোই দেখেন নাই। এরপর থেকে হানিফের আর্থিক অবস্থার অবনতি হয়েছে, হানিফ শারীরিকভাবে অসুস্থ হয়েছে, এমনটা কিন্তু আমরা মনে করতেই পারি, তাই না? না, তা কিন্তু হয়নি। ইব্রাহিম জিন কোনো ক্ষতি হানিফকে করেনি, বরং হানিফের কাজ আরো বেড়ে যায়, ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়। ব্যবসা বাণিজ্যের আরো কিছুটা যখন উন্নতি হয়, হানিফ যে কাজটি করে সেটা হচ্ছে তার বোনকে ডেকে তার বোনের সহায় সম্পত্তি সবকিছু বুঝিয়ে দেয়, এবং সে যা পেত তার থেকে আরো বেশি কিছু দেওয়ার চেষ্টা করেছে হানিফ। কিন্তু হানিফ ইব্রাহিম জিন বা তার সঙ্গী সাথীদের দেখা আর কখনোই পায়নি। হানিফ পরিপূর্ণভাবে পাল্টে যায়, তাহাজ্জুদের সালাত আদায় করতে থাকে। তার বাবা যে মসজিদের মুয়াজ্জিন ছিল সেখানেও রাত্রে গিয়ে ইবাদত বন্দেগী করত। তবে দীর্ঘ সময় কখনোই হানিফ ওই ইব্রাহিম জিনের দেখা পায়নি। তবে কোনো এক রাত্রে হানিফের স্ত্রী ইব্রাহিম জিনের সাক্ষাৎ পেয়েছিল স্বপ্নে। স্বপ্নে সেই ইব্রাহিম জিন খুব হাসি খুশি ভাবে হানিফের স্ত্রীকে বলেছিল, মা আমি খুব খুশি হানিফের বর্তমান কর্মকাণ্ডে, তবে হানিফের সাথে আমার আর দেখা হবে না, তবে বলে দিও আমি তার প্রতি আর কোনো অভিযোগ রাখি নাই। সে যে ওই রাত্রে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে কিছুটা হলেও কথা বলেছে, এটা আমার জায়গায় অন্য জিন হলে হয়তোবা কোনো ক্ষয়ক্ষতি করতো হানিফের, কিন্তু আমি সেটা করিনি, করবও না। আমার সঙ্গী সাথীদেরকেও খুব কঠিনভাবে নিষেধ করে দিয়েছি। তবে আমাদের কিছু উসুল রয়েছে, সেটা মানতে হয়, এই জন্য হানিফের সাথে আমার কখনো দেখা হবে না। এটাই বলেছিলেন ইব্রাহিম জিন। সত্যি হানিফের সাথে অদ্যাবধি আর কখনোই আর ইব্রাহিম জিনের দেখা হয়নি।